কলকাতা থেকে নদিয়া হয়ে পূর্ব মেদিনীপুর সরস্বতী পুজোয় নজিরবিহীন দৃশ্যের সাক্ষী বাংলা। কথায় আছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কিন্তু মূর্তিমান গুণধরদের সৌজন্যে সেই সরস্বতী বন্দনাই করতে হলো পুলিশি নজরদারিতে। বঙ্গ রাজনীতির মুকুটে আরও এক পালক। উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। বাগদেবী কখনো এরকম কল্পনা করেননি যে তাকে এসপিজি পোড়া দিয়ে এখানে আসতে হবে। সরস্বতী পুজো তো একটা আনন্দের দিন এবং ধর্মীয় অনুষ্ঠানের থেকেও সরস্বতী পুজো বাঙালির কাছে একটা কালচার। তিনি বোধের দেবী, তিনি চেতনার দেবী। তার শুভ্র শান্ত রূপ, বিশালায়তন আঁখির সামনে ম্লান হয়ে যায় সব কলুষতা। কিন্তু সেই দেবীর আরাধনা ঘিরেই বিরোধ, বোধের অভাব নাকি চেতনার অপূর্ণতা? সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটল তা বোধহয় অতীতে কেউ কোনো দিনও দেখেনি। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় আরাধনা হল বাগদেবীর। ভিতরে বিনা পানির আরাধনা, বাইরে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ বাহিনী। একদিকে বিনা হাতে বাগদেবী, অন্যদিকে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ। রবিবার পুজোর পর সোমবার দিনকেও সরস্বতী প্রতিমা যেহেতু যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ভিতরে রয়েছে, সেই জন্য পুলিশের পাহারার মধ্যে রয়েছে। এবং শুধু সামনের গেট নয়, আবার সামনে পেছন চারিদিকে রাস্তায় যেদিকেই তাকানো যাচ্ছে কলেজ চত্বর জুড়ে শুধু পুলিশ আর পুলিশ। এই পুলিশি প্রহরা প্রতিমা নিরঞ্জন পর্যন্ত। কলেজের গেটের মধ্যে এসে বহিরাগতরা হুমকি দিয়ে যাচ্ছে বাঁশ তুলে মেরে ফেলে দেব। কলেজের গেটের বাইরে পুলিশি প্রহরা না থাকলে ঠিক কতটা সেফ এই নিয়ে তো চিন্তা আমাদের মধ্যেও রয়েছে। আমরা সেফ ফিল করছি না। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রতি বছর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আরেকটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। আর এই নিয়েই বাঁধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয়। এই সংঘাতের মধ্যেই মারাত্মক অভিযোগ করেছেন আইন কলেজের পড়ুয়ারা। ওনাদের দাবি ওনারা প্যান্ডেল করবেন এবং আমাদেরকে পুজো করতে দেবেন না। আমরা যখন সেই নিয়ে সেটাকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই, সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব, তোদেরকে 150 টাকায় বেচে দেব, এদের মতো 10টাকে রেন্টে রাখবো, রেখে 10টাকে দাঁড় করাবো, দিয়ে এদেরকেই রেন্টে দেব। এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয়। আমরা মমতা ব্যানার্জি কলেজের স্টুডেন্ট এবং ওনার আদর্শে বিশ্বাসী। আমরা চাই বহিরাগতদের প্রবেশ নিষেধ হোক। যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ, সেই সাব্বির আলী অবশ্য এ নিয়ে কিছু বলতে চাইলেন না। তিনি ব্যস্ত সরস্বতী বন্দনাতেই। কিছু বলতে চাই না। পুজো হচ্ছে সেটা সবাই দেখছে বাংলার মানুষ। এরকম অভিযোগ করা হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল। পুলিশ প্রহরা পুজো এরকম তো কখনো দেখিনি সরস্বতী পুজোতে, মানে এইটা হলো পুজো হচ্ছে। বলো সরস্বতী মাইকে, বলো সরস্বতী মাইকে। দুপক্ষ চাইছে সরস্বতী পুজো করতে, কিন্তু দুপক্ষের মধ্যেই আবার গন্ডগোল। আর তার জেরে খোদ কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বন্দুকধারী পুলিশের উপস্থিতিতে কলেজে সরস্বতী বন্দনা, এও দেখতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি কংগ্র্যাচুলেশনস জানাবো, কারণ উনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর, তাতে উনি কিছুটা হলেও সফল হয়েছে। যেমন বাংলাদেশে হিন্দুদের এই মুহূর্তে পুজো করতে হয়, সে দুর্গাপুজো হোক বা অন্যান্য পুজো হোক, সেই পুজোটা করতে হয় পুলিশই বা আর্মি পাহারায়, নাহলে মূর্তি ভাঙা হয়। তো আজকে পশ্চিমবঙ্গেও সেটা করতে হচ্ছে, এবং যোগেশচন্দ্র কলেজ মানে মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে ল পড়েছেন সেখানে। অতএব আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এর জন্য কংগ্র্যাচুলেশনস প্রাপ্ত। পশ্চিমবঙ্গ শিক্ষার পীঠস্থান মনে করা হতো, আর সেই জন্যই এখানে যে কোনো পুজোতে সবচেয়ে বেশি সরস্বতী পুজো হতো। প্রত্যেকটা স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে, কোচিং সেন্টারে, পাড়ায়, মহল্লায়, এমনকি বাড়িতে। আসলে সরস্বতী বন্দনা নয়, মূল কথা হচ্ছে এই যে মৎস্যভাবে
উৎসব হবে, নেশা হবে, ভাঙ হবে, তারা কাকে করবে, কোন মাতব্বর করবে? সাধারণ ছাত্রছাত্রীদের দোষ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের দুটো ক্যাম্পে ভাগ করে দেওয়া হয়েছে। এবার পিসি ভাইপো এইভাবেই রাজনীতি করছেন, যেখানে বিরোধী কিছু থাকবে না, বিরোধী শূন্য হবে, কিন্তু টাকা পয়সা নয়ছয় করার জন্য মাতব্বরই হবে, আর বিজেপি সেটাকে নিয়ে হিন্দু মুসলমান করবে। আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি, দেবী হিসেবে দেখি আমরা। যোগেশ চৌধুরী কলেজে আমিও পড়েছি, এর হলো অসভ্যতা। এখানে সবাই মিলে একটা পুজো করবে, এটার মধ্যে রেষারেষি, এ করবে ও করবে, এটা কেন থাকবে? সবাই মিলে একসাথে করবে। কলকাতার এই ঘটনার আঁচ পৌঁছেছে দিল্লি অবধি। সোমবার লোকসভায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। आज बसंत पंचमी है। हम लोग जो दिल्ली में रहता हूं बंगाली वाले, पूरा देश में बसंत पंचमी में पूजा होते हैं। आज शर्म की बात है, यहाँ पे 29 तृणमूल कांग्रेस का सांसद है, कोई नहीं बोला जो हमारा बसंत पंचमी वहां पे सरस्वती का पूजा बंद कर दिया। जोगेश चौधरी कॉलेज में पुलिस लेके खड़ा होकर पूजा करना पड़ रहा है, पुलिस खड़ा होकर पूजा करना पड़ रहा है। ये कितने शर्म की बात है। এই সব ছোটখাটো যে গন্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে। যে এই জায়গাটাতে একটা কলেজের 3টে সেকশন, তো মর্নিং বা 3টে কলেজ, আমরা এখানে করব, তোমরা দোতলায় যাও, আমরা এই মাঠে করব, তোমরা পেছনে যাও, এই ধরনের কিছু বিবাদ টিবাদ হতে পারে, কিন্তু পুজো করতে দেবো না, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। ইচ্ছাকৃতভাবে অহিন্দু কোনো ছাত্রদের টার্গেট করে অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। রবিবার যোগেশচন্দ্র কলেজে শিক্ষামন্ত্রী পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। রবিবার ব্রাত্য বসুর সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক। কিন্তু পড়ুয়াদের দাবি নেপথ্যে কোনো রাজনীতি নেই। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমাদের মমতা ব্যানার্জির কলেজ, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের কলেজ থেকে, আমরা কেন কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করব? আমরা একসময় কোনো পার্টির নাম করেছি? পলিটিক্যাল পার্টি বা কোনো রকম ধার্মিক কোনো উদ্দেশ্য নেই আমাদের। এইরকম অবস্থা হলো কি? এরকম অবস্থা হলো তোলাবাজদের জন্য। তারা এলেন, আমাদের পুজো আটকানোর চেষ্টা করলেন এবং তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করলো এবং আমাদের ছাত্রীদের প্রতি রেপ থ্রেট এই সমস্ত দেওয়ার চেষ্টা করলো। আতঙ্কটা রয়ে গেছে। অবশ্যই তারা যদি ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত করতে পারে, ক্যাম্পাসের বাইরে কি করে আমরা সেফ? আমরা স্টুডেন্টের দাবি খুব স্পষ্ট, এটা স্টুডেন্ট ভার্সেস ক্রিমিনালসের মামলা। কিছু বহিরাগতরা এসে আমাদের পুজোতে বাধা দিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার উপন্যাসে সুরদাসের ছদ্মবেশে এক তান্ত্রিক বাগদেবীকে বন্দিনী করে রেখেছিলেন, আর এখানে বন্ধ গেটের ভিতরে কড়া পুলিশি প্রহরায় হয়েছে বিনা পানির আরাধনা। এদিকে নদিয়ার হরিণঘাটায় আবার স্কুলের কলাপসিবল গেট বন্ধ করে হলো সরস্বতী পুজো। বাইরে বিশাল পুলিশ বাহিনী, নামাতে হলো র্যাফও। স্কুলের কলাপসিবল গেট বন্ধ করে হলো বাগদেবীর আরাধনা। গেটের বাইরে দাঁড়িয়ে থাকলো লাঠিধারী পুলিশ, নামাতে হলো র্যাফ। আরও এক জেলায় সরস্বতী পুজো ঘিরে আরও এক বেনজির দৃশ্য। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা আসি তো নাকি, এই যে পুলিশ থেকে পুজো হলো, আর এটা প্রয়োজন ছিল না, আমরা ওটা প্রয়োজন মনে করি। হরিণঘাটার এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি ভক্তরা এইভাবে কথা বলছেন। এই ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যিনি হুমকি দেন তিনি তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। শেষ অবধি এই স্কুলে সরস্বতী পুজো হলো, হুমকি হুঁশিয়ারিতে কাজ হলো না। কলাপসিবল গেট আটকে ভিতরে হলো পুজো।
পুজোয় অংশ নিলেন পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন হাজির বিশাল পুলিশ বাহিনী। এখানে সরস্বতী পুজো করাকে কেন্দ্র করে কিছুটা জটিলতা তৈরি হয়। একদিকে যখন ভেতরে মা সরস্বতীর পুজো চলছে, তখন গোটা অঞ্চলটাকে ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে র্যাব, রয়েছে পুলিশের অধিকর্তারা। স্কুলে পুজো হচ্ছে, মাঝে পুলিশ, আর দূরে মাঠের ধারে দাঁড়িয়ে উলু দিচ্ছেন অভিভাবিকারা। এই অভিনব ছবিও ধরা পড়ল হরিণঘাটার এই স্কুলে। এমন দেখিনি কোনো জায়গায় যে সরস্বতী পুজো হতে গেলে পুলিশ গার্ড দিয়ে, এরকম কোনো কোথাও দেখিনি আমরা, এই প্রথম দেখছি। এটা খুব খারাপ লেগেছে যে পুলিশ প্রশাসন দিয়ে পুজোটা হচ্ছে, এতে মা বাগদেবীও খুব সন্তুষ্ট হচ্ছে না মনে হচ্ছে। আমরা একটু যেতেও পাচ্ছি না ভেতরের দিকে, একটু পুজো একটু দেখবো, আমরা একটু পূজা অঞ্জলি দেবো একটু, সেটাও আমরা পাচ্ছি না। হুমকি হুঁশিয়ারির পর শেষমেশ স্কুলে পুজো হওয়ায় খুশি শিক্ষকরা। প্রায় 30 জন মতো বাচ্চা এসেছিল। ও যেটা চিরাচরিত ফল প্রসাদ খাইয়েছি আর মিষ্টিও খাইয়েছি। আমরা খুশি, সবাই এলাকার সবাই খুশি। এদিন স্কুল পরিদর্শনে আসেন হরিণঘাটার বিডিও। অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাব নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে। সরস্বতী পুজোর সময় পড়ুয়া, শিক্ষক, বিডিও এবং পুলিশের কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন স্কুলের ভিতরে। এদিকে এরই মধ্যে খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকাতেই কলেজে যখন সরস্বতী পুজো হচ্ছে, তখন বাইরে পাহারায় পুলিশ। কলেজ এক, সরস্বতী পুজো একটাই, কিন্তু পুরোহিত দুজন। একজন কলেজের পুরোহিত আর একজন পুরোহিত বাপ্পাদিত্য গর্গ, যিনি তৃণমূলের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি। সংকল্প হলো দুজনের নামে। নন্দীগ্রামের সীতানন্দ কলেজে দেখা গেল কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছায়া। কলেজে সরস্বতী পুজোর সময় গেটে দেখা গেল পুলিশ। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ঢোকার যে মূল গেট, সেখানে কিন্তু পুলিশ পাহারা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি পুলিশ কর্মীরা তারা কিন্তু বসে রয়েছেন। অন্যদিকে এই যে নন্দীগ্রাম কলেজের যে মূল ফটকের বাইরে, সেখানে কিন্তু একটি মণ্ডপ নির্মাণ করে সেখানে কিন্তু সরস্বতী পুজো চলছে। গন্ডগোলের সূত্রপাত শনিবার। সরস্বতী পুজোর সংকল্প কে করবে তা নিয়ে আরএসএস এর ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বিবাদ বাধে। এবিভিপির অভিযোগ, গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে কলেজ কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। তখন বিবাদ মিটলেও পুজোর আগের দিন স্টোর রুমের চাবি লুকিয়ে রেখে পুজো পণ্ড করার চেষ্টা হয় বলে দুপক্ষের অভিযোগ। শেষ পর্যন্ত তালা ভাঙা হয়। গালিগালাজ করে, প্রেসার দিয়ে, স্যারকে চাপ দিয়ে তারা টিএমসির পক্ষ থেকে একটা ব্রতি রাখে। আজকে সকাল থেকে তারা চাবি লুকিয়ে দেয়, বলছে আমাদের কাছে চাবি নেই। পুজো করে আর লাভ কি, তিথিতে চলে গেছে। যারা বাঙালিদের লজ্জা। কিছু বিপি দুষ্কৃতীকে নিয়ে এসে গত বছরও এরকম করেছিল, এবছরও সেই রকম করতে চেয়েছিল, তো তৃণমূল ছাত্র পরিষদ সেই ফাঁদে পা দেয়নি। এই স্টক রুমের চাবি দিচ্ছিল না ওরা। সোমবার পুজো হলেও কলেজের গেটের দুপাশে দেখা যায় বাণী বন্দনার আলাদা আলাদা ব্যানার। এমনকি পুজো শুরুর পর দেখা যায় দুদিকে দুজন সংকল্প করছেন, পুরোহিত দুজন। যে পুরোহিত কলেজ থেকে ঠিক করা ছিল এবং টিএমসির পক্ষ থেকে হুমকি দেওয়া যায় যে আপনি চলে যান, এবং সেই জন্য সে চলে যায়। পরে ওরা চাইছিল যে কলেজের অধ্যাপক বাপ্পাদিত্য গর্গকে দিয়ে পুজো করার। কিন্তু পুলিশি পাহারায় পুজো করার কথা মানতে চায়নি কলেজ কর্তৃপক্ষ। পুজোর জন্য পুলিশকে রাখা হয়নি। ন্যাক অ্যাসেসমেন্ট যেহেতু হবে, পুরো অ্যাসেট কলেজের ভিতরে এবং বাইরেও পড়ে আছে, ওগুলো প্রোটেকশনের ব্যাপার আছে। পুলিশি পাহারা ঘিরে আজব তত্ত্ব শোনা গেছে স্থানীয় তৃণমূল নেতার গলায়। ন্যাক ভিজিট শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে। এই এরিয়ার মধ্যে এত দুষ্প্রাপ্য গাছ রয়েছে যার মূল্য অনেক বেশি, লক্ষ লক্ষ টাকা। সেসব লক্ষ্য রাখার জন্যই এটা করা হয়েছে। নন্দীগ্রামে সরস্বতী পুজোর ব্রতী কে হবে এই নিয়ে যখন ঝামেলা, তখন সরকারি স্কুলে কোনো পুজো না হওয়ায় তুমুল উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুরে। প্রধান শিক্ষককে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। পুজোটাতে আমি বাধা দিইনি, আমি জোরহাট করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো
বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। শেষমেশ স্থানীয়দের উদ্যোগে বন্ধ স্কুলের গেটের বাইরেই হলো সরস্বতী পুজো। বোলপুরের 16 নম্বর ওয়ার্ডের নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত 50 বছরে নাকি এবারই প্রথম সরস্বতী পুজোর দিন এই ছবি দেখা যায়। গেটে তালা ঝুলছে, সরস্বতী পুজোর কোনো আয়োজন নেই। মনমরা অবস্থায় স্কুলের গেট ধরে দাঁড়িয়ে রয়েছে এক পড়ুয়া। অত্যন্ত অস্বাভাবিক এই ছবি দেখে খটকা লাগে স্থানীয়দের মনে। তাহলে কি এবার সরস্বতী পুজো হচ্ছে না নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়ে? এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এক কথা দু কথায় স্কুলে সরস্বতী পুজো না হওয়ার কথা চাউর হয়ে যায় নিমেষে। ফোন যায় স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের কাছে। স্থানীয় এক বাসিন্দা বলছেন, শারীরিক অসুস্থতার কথা বলে এবার স্কুলে সরস্বতী পুজো করা হবে না বলে জানিয়ে দেন তিনি। আর তখনই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আমি ব্যক্তিগত উদ্যোগে ফোন করলাম যে মাস্টারমশাই এরকম পুজো হবে না। বলে না, পুজো আমার শরীর অসুস্থ, আমি পুজো করবো না। আর আমার অন্য টিচাররাও আমাকে সেভাবে কোঅপারেট করলো না। আর লাস্টলি হচ্ছে এরকম কোনো হাদিস নেই, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যে পুজো করতেই হবে। বললাম যে হাদিস নেই, আপনি এরকম কমিউনাল কথাবার্তা বলবেন না, আজকে বিশেষ করে সরস্বতী পুজোর দিন জিনিসটা অন্য জায়গায় যাবে। না না, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমি পুজো আমরা নাই করতে পারি, আপনাদের যদি কিছু করার থাকে আপনারা করে নেন, আমি করবো না। কালকে স্কুল যাব, তখন দেখা হবে, আর কথাও বলবো না। ঠিক এই রকম ল্যাঙ্গুয়েজ, আমি আপনাদের সাথে কথা বলবো। এরপর স্থানীয়দের উদ্যোগেই শুরু হয় পুজোর আয়োজন। মুহূর্তের মধ্যে আনা হয় প্রতিমা। স্কুলের গেটের সামনেই মূর্তি রেখে ঢাকঢোল বাজিয়ে পুজো শুরু হয়। পুষ্পাঞ্জলি দিতে শুরু করে কচি কাঁচারা। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে। আজ সকালে এসেই আমি শুনছি এবং তখন থেকেই আমার মনটা খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। প্রধান শিক্ষককে ফোন করা হয়েছে, উনি 5 মিনিট পর আসছি বললেন। আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরে পুজো করতে পারবো। এরই মধ্যে স্কুলে আসেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। চলে আসে বোলপুর থানার পুলিশ। প্রধান শিক্ষককে দেখে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। রীতিমতো পুলিশি পাহারায় তাকে তার স্কুলে আনা হয়। কিন্তু প্রতি বছর যে সরস্বতী পুজো স্কুলে ধুমধাম করে হয়, এবার সেটা হঠাৎ বন্ধ করা হলো কেন? স্থানীয় বাসিন্দা অভিভাবকদের এই প্রশ্নের মুখে পড়ে নানা সাফাই দিতে থাকেন তিনি। আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ। আর একজন শিক্ষক বলেছিলেন যে পুজোটাতে আমি কোনো কিছু ছুতে পারবো না। গন্ডগোলের খবর পেয়ে স্কুলে চলে আসেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। এই ঘটনায় আগামী 10ই ফেব্রুয়ারি প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষককে ডাকা হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই যে রীতিটা মানা হলে ভালো হতো। কেন হয়নি, কি কারণে ওনারা করেননি, সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো, হিয়ারিংয়ে ডাকবো সমস্ত স্কুলের মাস্টারমশাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব, তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি 10 তারিখে। এবারের সরস্বতী পুজো ঘিরে নানা জায়গা থেকে উঠে আসা নানা ছবি ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। সনাতনী ঐক্য গড়ে উঠছে, সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। এমন অনেকে থাকেন যারা বিভিন্ন ধর্মের, এখন তাদেরকে টার্গেট করে নিয়ে যে ও হিন্দু নয়, পুজো করতে দিচ্ছে না, ও এ নয়। আরে এইসব ছোটখাটো যে গন্ডগোলগুলো, এগুলো হচ্ছে কে পুজো করবে আর কোথায় করবে, অত্যন্ত কুরুচিকর একটা অপপ্রচার হচ্ছে। কোথাও গন্ডগোলের আশঙ্কায় পুলিশি পাহারায় সরস্বতী পুজো, কোথাও হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে, আবার কোথাও পুজো না হওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষককে আটকে রেখে চলে বিক্ষোভ। রাজ্য জুড়ে স্কুল কলেজে সরস্বতী পুজোয় দেখা গেল বেনজির ছবি। এরই মধ্যে এবার শিলিগুড়ি কলেজে পুজোর আহ্বায়কদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। অশান্তি রুখতে সরস্বতী পুজোর দিন কলেজ চত্বরে মোতায়েন করা হলো সশস্ত্র পুলিশ। শিলিগুড়ি কলেজে শিলিগুড়ি কমার্স কলেজে নাইট ক্লাস চলে। প্রতি বছর কলেজ চত্বরে দুটি পৃথক জায়গায় আলাদাভাবে সরস্বতী পুজো হয়। এবার 75 বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, সেই অনুষ্ঠান পণ্ড করতে ইচ্ছাকৃতভাবে উচ্চ স্বরে বক্স বাজানো হয় নাইট কলেজের পুজো। এমনকি টিএমসিপি নেতা সৌরভ ভাস্কর ডে কলেজের পুজো আহ্বায়কদের হুমকিও দেন বলে অভিযোগ। চোঙটা যে এইদিকে লাগিয়ে রেখেছে, এটা তো শোভনীয় না ব্যাপারটা। জাস্ট একদম ডাইরেক্ট 90 ডিগ্রিতে করে রেখেছে, সেট করে ডাইরেক্ট টিচারকে একদম, এটা কিন্তু মেনে নেওয়া যায় না ব্যাপারটা। আমি কাউকে ঠেট করেছি, পুরো মিথ্যা অভিযোগ করছে। তৃণমূলের ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই শিলিগুড়ি কলেজে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
বিষয়ে আমার তেমনটা জানা নেই, আমি বাইরে ছিলাম, আজকেই ফিরেছি। একেবারে নিজেদের বিষয়, এরা নিজেদের মতো দেখবে, কলেজ কর্তৃপক্ষ সেটা দেখবে, স্টুডেন্টরা যারা আছে তারা দেখবে। একদল সন্ত্রাসবাদী এবং গুন্ডাকে তাদের পার্টিতে ঠাঁই দিয়েছে, তারাই এখন প্রাধান্য বিস্তার করে নিয়েছে তৃণমূল কংগ্রেসে। অতএব সেই কারণের জন্য সর্বত্র খুনোখুনি, সর্বত্র হানাহানি, কলেজ ক্যাম্পাসও বাদ নেই। চাপানোতরের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয় শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। কলকাতার যোগেশচন্দ্র কলেজ নদিয়ার হরিণঘাটা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বিদ্যার দেবীর পুজোয় যে এমন ক্লাস মনিটর হয়ে ঘুরতে হবে পুলিশকে, তার কে জানত? বাগদেবীর আরাধনাও যে কখনো পুলিশের পাহারায় করতে হবে, এই পরিস্থিতি অকল্পনীয়। একদিকে যখন এই পরিস্থিতি, তখন অন্যদিকে শিলিগুড়ি কলেজে পুজোর আহ্বায়কদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। আবার মালদার পুখুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সরস্বতী পুজোর মণ্ডপে রাত পাহারা পরামর্শ ঘিরেও জোর বিতর্ক তৈরি হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। 31শে জানুয়ারি পুজো উদ্যোক্তাদের ডেকে সরস্বতী পুজো নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করে পুলিশ। বিতর্কের মাঝে পিছু হটল পুকুরিয়া থানার পুলিশ আধিকারিকেরা। 31শে জানুয়ারি পূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেছিলেন পুকুরিয়া থানার পুলিশ আধিকারিক বাপন দাস, এবং তিনি সেখানে বলেছিলেন যে মণ্ডপের দায়িত্ব নিতে হবে পুজো উদ্যোক্তাদেরই। পরানপুর পালপাড়ার সমাজবন্ধু সংঘের উদ্যোক্তাদের দাবি পুলিশ এসেছে। গতকালকে কি কোনো সিভিক ভলেন্টিয়ার এসেছিল বা পুলিশ এসেছিল? কতক্ষণ ছিল তারা? কালকে এসেছিল, এসে দেখে গেছে আমাদের, আর দেখে আমাদের সাথে থেকেছিল কিছুক্ষণ, থাকার পর উনি চলে গেছিলেন। সে পুলিশ প্রশাসন আসবে, ধরে নিন সন্ধ্যাবেলায় অল্টারনেট করে আসছে যাচ্ছে, আর উনি আসবেন বলেছেন, আমি থাকবো। পরানপুর জাগরণী সংঘ, পীরগঞ্জ যুবক সংঘের উদ্যোক্তাদেরও একই দাবি। গতকালকে সিভিক এসেছিলেন, দুজন সিভিক সারা রাত্রি ছিল, সকালবেলা উনি গেছেন, আবার আজকে আসবেন। পুলিশি ফরমান ঘিরেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ দিচ্ছে যে পুলিশ যেখানে হাত তুলে দিচ্ছে, পুলিশ যেখানে জনগণকেই তাদের পুজো পাহারা দেওয়ার কথা বলছে, তার থেকে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ আছে। অতএব এই ভয়াবহ অবস্থার বিরুদ্ধে এখনই সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। প্রত্যেকটা জায়গায় একটা বা দুটো করে পুলিশ দিতে হয়, অত পুলিশ তো থাকেই না, লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা কম, ফলে মনে হয় এই কথা বলেছে। আরও তো অনেকগুলো ল অ্যান্ড অর্ডার ব্যাপার থাকে। সরস্বতী পুজো এই দিনটা তাদের জন্য অনেকটাই আলাদা হতে পারত। স্কুলে ব্যস্ততা, প্রসাদ বিতরণ পড়ুয়াদের মাঝে কাটানোর কথা ছিল। সেই জায়গায় এইভাবে বাণী বন্দনা করতে হচ্ছে খোলা রাস্তায় ত্রিপল পেতে। ধর্মতলায় আন্দোলন মঞ্চে এভাবেই বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। 1898 প্রার্থী চাকরি সুনিশ্চিত করতে হবে, সেই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনবারের ঘোষণা রয়েছেন, 16 সাল, 21 সাল এবং 23 সাল, এবং শিক্ষা দপ্তর এখনও সেভাবে অগ্রগতি ভূমিকা পালন সেভাবে আমরা সক্রিয়তা দেখতে পাচ্ছি না। তাই আজকে সরস্বতী পূজার দিনে আজকেই যেখানে আমার থাকার কথা ছিল বিদ্যালয়ে, সেই জায়গা থেকে আজকে রাজপথে আমাদেরকে মা সরস্বতী আরাধনা করতে হচ্ছে। আমরা এখানে এই কামনা করি আমরা যেন রাজপথে নয়, বিদ্যালয় নিজ যোগ্যতা মেধা অনুসারে মা সরস্বতী আরাধনা অর্থাৎ বিদ্যালাভ, শিক্ষাগত যেটা অর্জন, আজকে আমরা এইভাবে দীর্ঘদিন বঞ্চনা রয়েছি, সেখানে আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেটা অবিলম্বে সম্পন্ন করা যেন হয়। চাকরির দাবিতে মাতঙ্গিনী মূর্তির নিচে আন্দোলন করছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 14,052টি শূন্য পদ পূরণ করতে হবে। ইতিমধ্যে 3টি কাউন্সিলিংয়ে পূরণ হয়েছে 12,068 শূন্য পদ। বাকি 1,898 শূন্য পদেও অবিলম্বে কাউন্সিলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দাবিতে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। সোমবার তাদের আন্দোলন পড়েছে 774তম দিনে। শিক্ষাঙ্গনে একই চলছে। একদিকে যখন নানা গন্ডগোলের জেরে দিকে দিকে পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে, তখন স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেবার ঘটনা ঘটল মুর্শিদাবাদের ফরাক্কায়। আর তাতে অভিযুক্ত স্কুলেরই 4 শিক্ষক, যার মধ্যে একজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মা গো, মানুষের মতো মেরেছে গো এভাবে গো। আর এই ঘটনাতেও জড়িয়ে গেছে তৃণমূলের নাম। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো
ঘটনার পর 4 দিন কেটে গেলেও মূল অভিযুক্ত যিনি সেই তৃণমূলের শিক্ষক নেতা ও স্কুলেরই সহকারী শিক্ষক তারিফ হোসেনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা তো অ্যাটেম্প টু মার্ডারের আইনে যা শাস্তি আছে সেটাই হোক। কেন ধরা হচ্ছে না, না ধরতে পাচ্ছে না জানি না, কিন্তু ধরাটা অত্যন্ত প্রয়োজন। এটা সমাজে ভালো বার্তা যাবে না। আর এই ঘটনার জেরে সামনে চলে এসেছে তৃণমূলের রাজ্য সহ সভাপতির সঙ্গে ফরাক্কার তৃণমূল বিধায়কের মতবিরোধ। ঘটনাস্থল মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুল। সূত্রের খবর, এখানে দীর্ঘদিন ধরে একাডেমিক কাউন্সিলের একাংশের সঙ্গে প্রধান শিক্ষকের বিবাদ রয়েছে। এই আবহে সম্প্রতি স্কুলের রুটিন তৈরি করেন স্কুলের একাডেমিক কাউন্সিলের 4 জন শিক্ষক। কিন্তু অভিযোগ, বাকি শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে কোনো আলোচনা না করেই তা প্রকাশ করে দেওয়া হয়। সেখান থেকেই শুরু গন্ডগোল। রুটিন নিয়ে একাধিক শিক্ষক অভিযোগ জানাতে শুরু করেন। আমি সায়েন্সের টিচার হিসাবে এখানে নিযুক্ত হয়েছি, অথচ আমাকে সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড পরপর হিস্ট্রি এবং জিওগ্রাফি দেওয়া হয়েছে। এই অবস্থায় শুক্রবার স্কুল চলাকালীন প্রধান শিক্ষকের ঘরে বৈঠকে বসে স্কুল একাডেমিক কাউন্সিলের 4 জন সদস্য এবং স্কুলের পরিচালন কমিটির সভাপতি। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বাকিদের। শুরু হয় মারধর, বেদম মারে পা ভেঙে যায় প্রধান শিক্ষকের। এটাই নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘর। শুক্রবার ঠিক এখানেই এই যে চেয়ার রয়েছে সেই চেয়ারে এখানেই প্রধান শিক্ষক বসেছিলেন। একাডেমিক কাউন্সিলের যে প্রতিনিধি এবং যা পরিচালন কমিটির সভাপতি তার সঙ্গে যে মিটিং চলছিল এবং সেই মিটিংয়ের সময়ই এই ঘটনা ঘটে বলে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারছি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজে অভিযুক্ত 4 জন শিক্ষককে প্রধান শিক্ষকের ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। একাডেমিক কাউন্সিলের সদস্য 4 জন সদস্য এবং সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি আসলেন। আসার পরে তিনি আমাদেরকে বললেন বাইরে বেরিয়ে যেতে। আমরা বাইরে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার মিনিট 15-20 মধ্যে হেডমাস্টার মশাই আমাকে ফোন করলেন যে গৌতম বাবু একটু ওপরে আসে। আমি ওপরে বসে দেখছি হেডমাস্টার মশাই তার চেয়ারে মাথা নিচু করে বসে আছে। আমি জিজ্ঞেস করছি তো বলছে কি কোনো রেসপন্স করছে না। বারবার জিজ্ঞেস করার পরে তখন বললেন আমাকে মেরেছে। এই ঘটনায় মূল অভিযোগ উঠেছে স্কুলেরই সহকারী শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সম্পাদক তারিফ হোসেনের বিরুদ্ধে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরুণ দাস সদ্য প্রাক্তন তৃণমূলের ফরাক্কায় ব্লক সভাপতি। তিনি আবার স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। স্কুলেরই বাকি শিক্ষকদের একাংশের দাবি 2019 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মনিরুল ইসলাম। অভিযোগ, প্রায় শুরু থেকেই পরিচালন কমিটির চেয়ারম্যান অরুণ দাস এবং তৃণমূলের শিক্ষক নেতা তারিফ হোসেনের চাপে ঠিক করে কাজ করতে পারছিলেন না তিনি। শুক্রবারের এই ঘটনার পর পরিচালন কমিটি থেকে পদত্যাগের কথা জানিয়েছেন তৃণমূল নেতা অরুণময় দাস। কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে। আমি বেশ কয়েকবার বসেছি, ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু কেউ শুনছে না। সবাই নিজের অবস্থানে অনড়, এই লড়াই চলছে। আর আমার মনে হয় যে আমি পারছি না, আমি এই জায়গার যোগ্য লোক নই আর কি, যার জন্য আমি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছি। আমার পদত্যাগপত্র বিধায়ক সাহেবের কাছে দিয়ে এসেছি। কিন্তু কার অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটল, ঘুরিয়ে সেই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলের ফরাক্কার প্রাক্তন বিধায়ক দাস। এবং সে ওই মহামান্য অত্যন্ত প্রিয় পাত্র, একেবারে কাছের লোক, তার পরামর্শ ছাড়া এক পাও চলে। সহানুভূতি জানানো নয়, যে একটা অন্যায় কাজ হয়েছে, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম শাস্তির দাবি করছি। আমি রাজনৈতিক রং চড়াতে চাইছি না, আমি বলেছি আইনের পথে চলবে। পুলিশ প্রশাসনকে বলেছি, হয়তো তারা মানে আত্মগোপন করে আছে, পুলিশের মতো করে কাজ করছে। একজন ধরা পড়েছে, বাকিগুলো হবে। নিজের স্কুলের সহকর্মী সহকারী শিক্ষকদের হাতে মার খেয়েছেন খোদ প্রধান শিক্ষক। এই ঘটনায় একজন শিক্ষককে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত তৃণমূলের শিক্ষক নেতা এখনো অধরা। পশ্চিমবাংলার শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে। যেটুকুও বাকি আছে, মস্তান এবং তোলাবাজরা স্কুল, কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারাও তাদের রোজগার এবং তাদের কবজা করা হাতিয়ার হিসাবে নিয়ে নিয়েছে।
শিক্ষক বা অধ্যাপকরা এই ধরনের বিষয়ে জড়িয়ে পড়লে সেটা ঠিক নয়। এখন এই জমানায় এসব দেখাই যায় না। কোনো জায়গায় একটা সামাজিক কারণ, একটা প্রতিষ্ঠানের ভেতরের ইকুয়েশন, এর সঙ্গে রাজনীতি জড়ানো ঠিক না। ক্ষোভে ফুঁসছেন নিউ ফরাক্কা হাই স্কুলের বাকি শিক্ষকরা। এই ঘটনায় একমাত্র ধৃত স্কুলেরই শিক্ষক সুজন স্বর্ণকারকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একদিকে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোকে কেন্দ্র করে নানা বিতর্ক, যখন স্কুলের মধ্যেই আক্রান্ত হচ্ছেন প্রধান শিক্ষক, তখন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র ফের বোমা ফাটালেন। আমাদের পার্টিতে সব কিছু ছিল না, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। মানে আমি কামারহাটিতে আমায় শেখানো হচ্ছে সকালবেলা উঠে কিভাবে ব্রাশ করবে, তারপর ডান দিকে তাকাবে না বাঁ দিকে তাকাবে, তারপর বাথরুম করার পরে কার বাড়িতে গিয়ে লাঞ্চ খাবে। এরা শুরু করলো বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘুরিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূলে ভোট কুশলী সংস্থার যুগ শেষ। আর এবার তাঁর দীর্ঘদিনের অনুগামী মদন মিত্র সরাসরি আইপ্যাকের নাম করে বিস্ফোরক অভিযোগ করলেন। ও লাভলি। মদন মিত্রর বিস্ফোরক অভিযোগের জেরে প্রশ্ন উঠে গেল, আইপ্যাককে চাঁদমারি হিসেবে ব্যবহার করে কি আদতে তৃণমূলের কোনো হেভিওয়েট শীর্ষ নেতাকেই নিশানা করা হচ্ছে? মদন মিত্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো একজন সৈনিক। তিনি যখন এই ধরনের কথা বলছেন, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কিছুটা কিছু সত্যতা আছে, এবং টার্গেট ভাইপোই মনে হচ্ছে, কারণ ভোট কুশলী সংস্থা মানে হচ্ছে ভাইপোর সংস্থা আইপ্যাক। সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী পদ পাওয়ার নেপথ্যে কোটি কোটি টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মদন মিত্র। ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে, আমি 10 কোটি দিয়ে দিলাম। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম, আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এবার কয়েক ধাপ এগিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মদন মিত্র। এরাই গোটাটা করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজে তার যে রথ, তার যে গাড়ি, সেই গাড়ি নিয়ে সারা বাংলা ঘুরে বেরিয়েছেন, এবং অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন, এবং তারা কেউ নমিনেশন পায়নি। লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলেছেন যে টাকা দিচ্ছে, যে কাটমানি নিচ্ছে, যে কেনার চেষ্টা করছে, তৃণমূলের সিদ্ধারা বিক্রি হয় না, তৃণমূল টাকার কাছে বিক্রি হয় না। 2019 সালের লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর দলের বৈঠক থেকে গোয়া সফর। বিভিন্ন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে ঘুরে দাঁড়ায় তৃণমূল। সেই আইপ্যাকই এখন মদন মিত্রর নিশানায়। আরে একটা কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট কে হবে, তার জন্য 18 বার রিসার্চ হয়েছে। এর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে দুটো নাম নেই, ওর থেকে কিচ্ছু হবে না। তো হেরে গেল কদিন আগে। পশ্চিমবঙ্গ জেতার জন্য মমতা ব্যানার্জির মুখই যথেষ্ট। কিন্তু আপনি বলছেন যে এই যে টাকা তোলা, যেটা আপনি বারবার বলছেন, এই টাকা তোলার প্রক্রিয়াটার সঙ্গে ভোট কুশলী সংস্থা যুক্ত। আমার কাছে লোকে তাই বলেছে। দেখো, তোমার নাম মমতা ব্যানার্জিকে রেকমেন্ড করছে। এখানেই থামেননি মদন মিত্র, তার ঝুলি থেকে বের করেছেন আরো ক্ষুরোধার অস্ত্র। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলই তো আইপ্যাক কিনেছে। আইপ্যাক কিনেছে না, এনেছে তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল। প্রকাশ্যে মদন মিত্রের মন্তব্যকে সমর্থন করছেন না ফেরাদ হাকিম। যদিও মদন মিত্রের বক্তব্যের মধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারী। বাইরে বলাটা উচিত না, যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা
কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না। উনি আজকে আইপ্যাকের কথা বলেছেন, আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অব্দি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটের সময়। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। মন্ত্রী পদ নিয়ে মদন মিত্র মুখ খোলায় তার সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম। পাল্টা মদন মিত্র স্পষ্ট করে দিয়েছেন, টাকার লেনদেন যা হচ্ছে তার পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে। মানে মুখ খোলার পর ফাঁসানোর প্রক্রিয়া আসছে কি করে? দেখো, মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশলা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আগের দিনের মন্তব্যের জন্য শতপ্রণোদিত হয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন মদন মিত্র। চিঠিতে তিনি লিখেছেন, আমাদের সকলের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন, এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুল না বুঝে ক্ষমা করার জন্য। মমতা ব্যানার্জি সম্বন্ধে আমি একটা কথা বলিনি, যদি কেউ দেখাতে পারেন আমি মাথা নিচু করে নেব। যতদিন বেঁচে থাকব মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়ে থাকব, এবং আমার কোনো কথায় তার চোখে যদি জল পড়ে বা তার যদি দুঃখ হয়, আমি করজোড়ে হাত জোর করে তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার কথাটা ঠিকভাবে ব্যাখ্যা হয়নি। শুধু মন্ত্রী নয়, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এমনকি ব্লকে পদ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও টাকা নেওয়া হয় বলে আগের দিন দাবি করেছিলেন মদন মিত্র। আর এদিন আইপ্যাকের নাম নেওয়ার পাশাপাশি তার নতুন দাবি, কলেজ ইউনিয়নের সভাপতি করার ক্ষেত্রেও টাকা তোলা হচ্ছে। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, আমি নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে, তো গুড ইনভেস্টমেন্ট। তো মমতার যে এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সবকিছু। একদম ঠিক কথা, কিন্তু সে কথা আসে করতে, সে টাকা আসে করতে। মোদী বলেছেন নোটবন্দির পরে 20,000 টাকার বেশি ক্যাশ কোথাও কেউ ট্রানজ্যাকশন হবে না। তাহলে মন্ত্রীর খাট থেকে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারপর হচ্ছে তোমার গিয়ে কী বলে শিক্ষামন্ত্রী, তারপর তৃণমূলের একটা এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তার এখান থেকে টাকা আসছে কোত্থেকে? ক্ষমতার হ্রাস নিয়ে তৃণমূলের শীর্ষস্তরে টানাপোড়েনের জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন, কারুর নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, যদি কেউ তাড়াহুড়ো করেন তাহলে ভুল করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। অ্যাকচুয়ালি মমতা ছাড়া কারোর তো একাধিপত্য নেই, মমতা ছাড়া কারোর তো পুরো অধিকার নেই। এরই মধ্যে নৈহাটিতে তৃণমূল নেতাকে নৃশংসভাবে থেঁতলে খুনের ঘটনাতেও উত্তাল রাজনীতি। রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সঙ্গী, দশকের পর দশক রাজনীতি করছেন। ইনফ্যাক্ট 2011-র এই পালাবদলের আগে উপনির্বাচনে জিতে প্রায় 30,000-এর মার্জিনে জিতেছেন বিষ্ণুপুর পশ্চিম থেকে। তিনি বলছেন যে মন্ত্রী হতে গেলে 10 কোটি দিয়ে, মন্ত্রী হওয়ার পরে 20 কোটি তুলে নেওয়া যায়। এ তো পার্থ চট্টোপাধ্যায়ের ওই নোট এন্ড বান্ডিলগুলো চোখের সামনে ভেসে উঠছে। দেখো, আমি মদন মিত্র জন্মেছে বামফ্রন্ট সরকারের সময়, প্লিজ বলুন। মদনদা বর্ষিয়ার নেতা,
মদনদা তুমি এক্ষুনি বললে না যেখানে উপনয়ন জমেছে বিষ্ণুপুর থেকে, পরবর্তীকালে কামারহাটি থেকে জিতেছেন। মদনদা রাজ্যের মন্ত্রীও ছিলেন, কিন্তু মদনদা যেখানে যেখানে জিতেছেন, যে জায়গায় সেখানে দলটা ছিল তৃণমূল কংগ্রেস। মানুষ না, মদনদা বলেননি যে আমি তৃণমূল ছাড়া নিজের ক্যারিশমায় জিতেছি, কিন্তু কি বলছেন সেটা ইম্পর্টেন্ট। জনতা সেই দলটাকে আশীর্বাদ করেছে এবং জনতা তাকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তো মদনদা কেন বলছেন, কোন অভিজ্ঞতা থেকে বলছেন, এখন দল তো নির্দিষ্ট প্রক্রিয়া চলে, কখন কাকে মন্ত্রী করবেন, কখন কে মন্ত্রী হবে আমি জানি না, কি ব্যাপার সেটা, তার মধ্যে কি আছে। কিন্তু মদনদা কেন বলছেন, মদনদা ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। এটা মদনদার ব্যক্তিগত মতামত হতে পারে, আমি জানি না। বহু আলোচনা এই নিয়ে করেছি, তৃণমূলের দুলালের তালমিছরি না, আমার বক্তব্য 10 আর 20 কোটির সঙ্গে কি ওই বেগুনি বান্ডিলগুলোর কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে? দেখো, বেগুনি বান্ডিলগুলো, ওগুলোর যদি হিসাব নিতে হয় তাহলে পরে কলকাতা বন্দর, কলকাতা শহরের বিভিন্ন রাস্তাঘাটে তোমার অফিসের সামনে যে পার্কিংগুলো হয় সেখানে কোনো লিস্ট তুমি পাবে না, কিন্তু তোমাকে কত টাকা পার্কিং দিতে হয় তুমি জানো। 30, 40, 50, 60 কোনো হিসাব নেই, কোনো বাঁধা ধরা কোনো নেই। ওই নোটগুলো, ওই যে টাকাগুলো, ওই আনঅ্যাকাউন্টেড টাকাগুলো, ওগুলো পৌরসভায় খাতায় জমা পড়ে, ওগুলো জমা পড়ে না। আর এই দুলালের তালমিছরি ছবিও সই মিলিয়ে দেখে নেবেন, এত টাকা দিলে পরে কাউন্সিলরের টিকিট, এত টাকা দিলে পরে রাজ্যসভার তথাগত রায়ের কামিনী কাঞ্চন। কিন্তু রাহুল, তুমি শুরুতেই বললে যে মদনদা জিতেছিলেন তৃণমূলের টিকিটে এবং তৃণমূলের গাড়ি। একদম একদম, আমার মানতে অসুবিধা নেই, কিন্তু এই যে 2016-তে হেরে গেলেন, সেটা কার জন্য? আমি দেখো, আমি বলছি জিতলে তৃণমূলের কৃতিত্ব, হারলে হারলেও তো তৃণমূলের জন্যই হবে। না, মদনদা বলেননি যে আমি নিজের ক্যারিশমায় জিতেছি। আমার শুধু বক্তব্য জেতাটা দলের জন্য আর হারাটা ব্যক্তিগত। আমি বলছি অন আ সিরিয়াস নোট, মদন মিত্র কোটি কোটি টাকার হিসেব দিচ্ছেন লাস্ট 3 দিন ধরে। ওনাকে সঠিক জবাব দিয়েছেন নির্ভয়ার মা এবং মা, যে আপনি বলুন, আপনি বলুন আপনাকে আমি কত টাকা দেবো যে আপনি আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। মানে সিরিয়াস নোট, কমরেড কোস্তব, সিরিয়াস নোট। তৃণমূল রাহুল, সিন্ডিকেট রাহুল, সিন্ডিকেট রাহুল, সবাই রাহুল, বলছি সুমনদা, একজন রাজ্যের আইনসভার সদস্য, বিধায়ক, তিনি যখন বলছেন যে মন্ত্রী হওয়ার জন্য টাকা 10 কোটি টাকা দিতে হয়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রধান হিসাবে তাকে জবাব দেওয়া উচিত। কারণ তার বিধায়ক, তার সবচেয়ে ঘনিষ্ঠতম একজন মানুষ, যিনি সরাসরি অভিযোগ করছেন যে মন্ত্রী হতে গেলে টাকা দিতে হয়। ফলে এটা সিরিয়াস নোট, এটা ইয়ার্কি করার জায়গা নয়। ফলে তাকে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকাউন্টেবল, এবং তিনি মন্ত্রিসভা তৈরি করার সময় সত্যি টাকা নিয়েছেন কিনা তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত, কারণ তার বিধায়ক করেছেন। 2, আমরা কি সত্যি সুমোটো কোনো মামলা করতে দেখব বিরোধীদের থেকে বা নাগরিক জীবন থেকে, যে এই আইনসভার সদস্য এই কথা বলেছেন, এটা মানে কোর্টের বিচারের বিষয়, কোর্ট তদন্ত করুক। 3, যে আমরা কি সত্যি, ইডি কিন্তু যে কোনো মানে আর্থিক অপরাধে তদন্ত করতে পারে, ইডি কি নিজের তদন্ত করে দেখবে যে সত্যি মন্ত্রিসভাতে গঠনে টাকা ব্যবহার? 4, কোনো বিরোধী রাজনৈতিক দল আছে না মারা গেছে যে কালকে বলবে যে মদন মিত্র বলেছে 10 কোটি টাকা দিতে হয় মন্ত্রিসভা গঠনে, তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও, এই কথা নিয়ে কি মিছিল করবে, মিটিং করবে? কিন্তু আমি বলছি রাজ্যে মন্ত্রীপদ বিক্রি হয়, অভিযোগ তো মারাত্মক, আর বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত বিধায়কের কাছ থেকে যখন আসে। অবাক হয়ে যাচ্ছি, এই ধরনের কথা উনি বলে যাচ্ছেন, অথচ রাজ্যে না কোনো সিপিএম, না কংগ্রেস, না বিজেপি কেউ এ ব্যাপারে কোনো কথা বলছে না। তাদের তো পরিষ্কার ভাবে তদন্ত কমিশন গঠন করা। শুক্রবার জনবহুল রাস্তায় ঠিক এভাবেই পাথর দিয়ে থেতলে খুন করা হয় নৈহাটির তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। ভয়ঙ্কর হাড়হিম করা সেই ঘটনার পর 3 দিন কেটে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। শুধু তাই নয়, এফআইআরে নাম থাকা 8 জনের মধ্যে মাত্র 1 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এরই মধ্যে এবার মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের রাজনৈতিক পরিচয়, তিনি বিজেপি না তৃণমূল, অভিযুক্ত অর্জুন সিং ঘনিষ্ঠ কিনা, এরকম একাধিক প্রশ্ন ঘিরে সরগরম হয়ে উঠেছে নৈহাটির রাজনীতি। সোমবার নৈহাটির বিভিন্ন এলাকায় দেখা যায় বাংলা ও হিন্দিতে লেখা এমনই সব পোস্টার।
তৃণমূলের তরফে দেওয়া পোস্টারে দাবি করা হয়েছে সন্তোষ যাদব খুনের ঘটনায় হাত রয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং এর। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজেশ সাউ এখনও অধরা। যে 6 দুষ্কৃতী হামলা চালিয়েছিল, সিসিটিভি যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসছে, তাতে এই প্রত্যেকেরই এখনও পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। একমাত্র অক্ষয় গণ্ডকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। কিন্তু গোটা নৈহাটি জুড়ে এই ধরনের পোস্টার, আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর চৌমাতে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সন্তোষ যাদব খুনে বিজেপি নেতা অর্জুন সিংকেই নিশানা করেছে তৃণমূল। যেমন এই পোস্টারে লেখা, তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবকে নির্মমভাবে হত্যা করা হলো কেন? অর্জুন সিংহ জবাব চাই, জবাব দাও। আরেকটি পোস্টারে লেখা, অর্জুন সিং ঘনিষ্ঠ দুষ্কৃতী রাজেশ সাউ দ্বারা আমাদের সক্রিয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে নৃশংসভাবে হত্যার তীব্র ধিক্কার জানাই। শুধু পোস্টারই নয়, সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিও শেয়ার করেছেন নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে। একটি ছবিতে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পার্টি অফিসে তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ। আবার এই ভিডিওটিতে রাজেশ সাউকে অর্জুন সিং এর পাশেই হাঁটতে দেখা যাচ্ছে। তখন তো আমি তৃণমূল করতাম, দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে, আমি তো এখন খেয়াল করে এটা দেখলাম। তখন মিছিলে সনতও ছিল, পার্থভৌমিকও ছিল, ওইটা কেটে এইটা দেখিয়েছে। শুধু কমন সেন্সের ব্যাপার আছে। বিজেপি এদেরকে বাঁচাবে নাকি? তৃণমূল হলো গডফাদার এই ক্রাইম ক্রিমিনালের। পাল্টা এই ভিডিওকেই হাতিয়ার করেছে তৃণমূল। ভিডিওতে অ্যাম্বিয়েন্সে শোনা যাচ্ছে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান। এখানেই তৃণমূলের প্রশ্ন, তৃণমূলের মিছিলে কি এই স্লোগান উঠবে? এ তো বিজেপির পরিচিত স্লোগান। তৃণমূলের স্লোগান হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। আপনি কবে শুনলেন যে তৃণমূলের স্লোগান ভারত মাতা কি জয়? ওই যে ভিডিওটা যেটা আজকে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটাতে অর্জুন, তার পাশে ওই খুনি রাজেশ, এবং ওখানে বিজেপি স্লোগান লাগছে। সেটা ওনাকে বলুন ভালো করে দেখে নিতে। উনি অ্যাকচুয়ালি চাপে পড়ে না ভুলভাল বকা আরম্ভ করে দিয়েছে। থেতলে থেতলে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার করছেন বিজেপি নেতা অর্জুন সিং। কে আছে ওই রাজেশ সাউ বলছে, ওকে আমি ঠিক চিনতে পারছি না। যদিও মূল অভিযুক্ত রাজেশ সাউ যে অর্জুন সিং এর কাছে মাঝে মধ্যেই যেতেন এবং রাজেশ সাউ বিজেপি করতেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তার শ্বশুর মশাই। রাজেশের সঙ্গে অর্জুন সিং এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। কিরকম সম্পর্ক? ওরা হর সময় যাতো আসতো। করে রাজেশ এখনো? হ্যাঁ, বিজেপি করে। তাই? হ্যাঁ। কার সাথে? অর্জুন সিং এর সাথে? হ্যাঁ। অর্জুন সিং এসছে এখানে কখনো? এই রোডে আছিল গাড়ি কালকে। না, আগে কখনো এসেছিল অর্জুন সিং আপনাদের এখানে? না, আমার বাড়িতে কখনো আসে না। আপনার ছেলে যেত রাজেশ? রাজেশ যেত আমার। কবে গেছিল? কবে গিয়েছিল ঠিক আছে, যখন ইচ্ছা করে তখন চলে যায়। অর্জুনের তো বেসিক ক্যারেক্টারই, ও কাউকে দিয়ে খুন করিয়ে তার উপর থেকে মাথা থেকে হাত তুলে নেয়। এ তো বেসিক ক্যারেক্টার। করিয়ে এখন বলছে আমি চিনি না, ও বিজেপি করেন। ও যে অর্জুনের সাথে সারা নৈহাটির লোক জান। অফিসের ছবি আছে, অর্জুনের অফিসের ছবি আছে, অর্জুন আরও দাঁড়িয়ে আছে। আমি প্রথম দিনও যা বলেছি আজকেও তাই বলছি, যারা অরিজিনাল নৈহাটিতে বিজেপি করে তারা কেউ অর্জুনের এই খুনের রাজনীতি পছন্দ করে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। পাল্টা পার্থ ভৌমিককে আক্রমণ শানিয়েছেন অর্জুন সিংহ। অনেক ছবি দেখবেন আমার সঙ্গে পার্থভৌমিক চেলুয়া মতন দাঁড়িয়ে আছে যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম। এই সনদ দে আমার চেলুয়াদের থেকে নিচে ছিল। আমাদের সঙ্গে আমরা পলিটিক্যাল লোক, আমাদের কাছে দুনিয়ার লোক আসতে পারে, কিন্তু অর্জুন সিংয়ের ইনস্ট্রাকশন, অর্জুন সিংয়ের কথায় খুন হয়েছে সেটা প্রমাণ করতে পারবে। আমার সঙ্গে তো বললাম না, আমার সঙ্গে পার্থভূমিকর আমার মজদুর ভবনের ছবি পাবেন। আমার সঙ্গে মমতা ব্যানার্জি পাশেও আমি দাঁড়িয়ে ছবি তুলেছি। তো মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে কোনো ঘটনা ঘটছে তো মমতা ব্যানার্জিকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন ধৃত অক্ষয় গুন্দের বাবা, যিনি আবার রাজেশ সাউয়ের শ্বশুর হন। তার দাবি, বৃহস্পতিবার অর্থাৎ হত্যাকাণ্ডের আগের দিন তার নাতি অর্থাৎ রাজেশের ছেলেকেও মারধর করেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। ছেলের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকেন মূল অভিযুক্ত রাজেশ।
এরপর শুক্রবার থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেঁতলে খুন। আসলো না আকাশ বাইক থেকে, তখন বললো আপনার বাবাকে কি বাবা আমাকে ধরিয়ে নিয়েছে মোড়ে সন্তোষ, বলল কি তোমাকে গুলি করব আর কালকে তোমার বাবাকে গুলি করব। ইয়াকে যদি না ধরতো মারতো, বাবাকে বললো, বাবা তো রাগ হয়ে গেছে আর মারতে আরম্ভ করলো। এদিকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এফআইআর এ নাম থাকা আরেক অভিযুক্ত রবি তাঁতির বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে হত্যাকাণ্ডের পর পালানোর সময় বাইকে মূল অভিযুক্ত রাজেশের পেছনেই বসে রয়েছে রবি তাঁতি। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত রবি তাঁতি। আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর কুলি লাইনে রবি তাঁতির বাড়িতে। খুনের ঘটনার পর রবি তাঁতির বাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং আমরা সেটাও স্পষ্ট পুরো ভাঙচুর চালানো যে গোটা বাড়িতে, এবং তারপর থেকে রবি তাঁতির মা তাকেও দেখা যাচ্ছে না, প্রতিবেশীরা বলছেন, এবং রবি তাঁতি ঘটনার পর পলাতক। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ছোট দলে ভাগ হয়ে ভিন রাজ্যে পালিয়ে গেছে অভিযুক্তরা। তারা মোবাইল ফোনও ব্যবহার করছে না। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্যে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ব্যারাকপুর কমিশনারেট। রাহুল, আমি বলছি ঘটনা থামার লক্ষণ নেই, ঘটনা থেকে শিক্ষা নেই, এবং আমি ধরে নিচ্ছি যে বিজেপি মেরেছেন, অর্জুন সিং মেরেছেন, সিপিএম, কংগ্রেস, যেই মানুষ, প্রশাসন কি করছিল পরপর কয়েক সপ্তাহের মধ্যে একজন তৃণমূল নেতা, একজন তৃণমূল কর্মী, আজকে একজন তৃণমূল কর্মীকে ভর দুপুরে থেঁতলে প্রকাশ্য রাস্তায় খুন, 4 রাউন্ড নাকি গুলি চলেছেন বলে দাবি। কোথায় আইন শৃঙ্খলা, কোথায়? না দেখো শিবরাম, আমি একটা যেগুলো ঘটনাগুলো বলছি ঘটনাগুলো ঘটেছে এবং ঘটেছে এটা ব্যারাকপুর, বিশেষ করে নৈহাটি, ব্যারাকপুর, আমি বলছি তোমাকে না না ঘটছে এগুলো, এবং কোথাও দাঁড়িয়ে একদম যে গাফিলতি নেই কথা বলার মতো জায়গা নেই। কোথাও দাঁড়িয়ে প্রশাসনিক গাফিলতি ডেফিনেটলি হচ্ছে। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তোমার মনে আছে বলেছিলেন যে কোথাও যদি দাঁড়িয়ে পুলিশ প্রশাসনে এখানে একাংশ কোথাও একটু ঢিলেত আমি দেখায় তাহলে কিন্তু আমি এটাকে বরদাস্ত করবো না। এবং পরবর্তীকালে বোমাগুলি আসছে কোথা থেকে? ডাইরেক্ট মুখ্যমন্ত্রী গুলি বোমা চলা এখানে কোনো ব্যাপার নেই। আমি তোমাকে একটা কথা বলি, তো কিছুদিন আগে ববিদারা কথা বলেছেন মাননীয় মেয়র, যে ঢিল মারলে যার মাথায় গিয়ে পড়ে সেই তৃণমূল কংগ্রেস। এই যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার বলা হচ্ছে, আজকে ববি হাকিম কি বলেছেন এই অনুষ্ঠানেই দেখাবো। আমি তো বলি তৃণমূল কংগ্রেস কোথাও দাঁড়িয়ে প্রভোকেশন বা প্ররোচনা কোথাও আসছে কিনা, যেখানে দাঁড়িয়ে এই রাজ্য সরকারকে কিছুভাবে কোনোভাবে মেলাইন করা যাচ্ছে না, কোথাও দাঁড়িয়ে কোথাও ফিকির পাওয়া যাচ্ছে না। আমি বলবো প্রশাসন তুলে দিচ্ছে, পুলিশ ধরবে তো, এইসবের পথে মানুষের আশীর্বাদ আছে। তার জায়গায় দাঁড়িয়ে এখানে কোথাও কেউ বিরোধী পক্ষ থেকে প্ররোচনা দিয়ে এটাকে লাগাচ্ছে কিনা এটাও দেখতে হবে। না না দেখো তো, সেইটাই তো প্রশাসন দেখবে। আমি বলছি রাজস্বী, আমি বিচিত্র থেঁতলে খুন হলে এই মাত্র ববি হাকিমের বক্তব্য দেখাবো, তিনি বলছেন ক্রিমিনালদের জায়গা। সুপারি কিরা এলে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে আসছে, অস্ত্র আসছে কোথা থেকে? অস্ত্র আসছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড। আমি বলছি 14 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তাদের প্রশাসন, পুলিশ কি করছে? আমার আপনার করের টাকায় পুলিশ তো, আমি ধরে নিচ্ছি যে পুরোটা রাজনৈতিক ষড়যন্ত্র তোমরা নয় কৌস্তবরা নয় শুভঙ্কর দ্বারা করছেন, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, কিন্তু আটকাবে তো পুলিশ। কোথায় তারা? দেখো, পুলিশকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সর্বময় কর্তাকে তার বাড়ির কালী পুজোয় প্রসাদ বিলি করার দায়িত্ব করে, খিচুড়ি দেওয়ার যাই হোক প্রসাদ দিয়ে, এইটা যদি পুলিশের কাজ হয়, পুলিশের কাজ যদি হয় 2500 পুলিশ মিলে ভাইপোকে এসকর্ট করছে এবং তৃণমূলের আভ্যন্তরীণ দলীয় নির্বাচন সামলানোর জন্য কে গেঞ্জি চুরি করে নিয়ে যাচ্ছে, কে কি চুরি করে নিয়ে যাচ্ছে সেগুলো করার জন্য, তো খুব স্বাভাবিকভাবে এগুলো সেখানে হবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া উচিত। আমরা বারবার বলেছি, কারণ তৃণমূলই আমার আশঙ্কাটা যে এই যে রাজনৈতিক তরজাটা আপনারা স্টুডিওতে দেখছেন, কার্যত একটা অগ্নিগর্ভ পরিস্থিতির ওপর ঠিক এটাই হচ্ছে। তার কারণ তৃণমূল একদম পরিষ্কার, পার্থ ভৌমিক বলছেন যে অর্জুন সিং সরাসরি এই হত্যাকাণ্ডের জন্য যায়, অর্জুন সিং বলছেন পার্থ ভৌমিক আগুন নিয়ে খেলছেন। আর ফল আউটটা কি হচ্ছে? তার ফলে নির্বাচনী কার্যালয়ে আগুন জ্বলছে, একটার পর একটা অফিস ভাঙচুর হচ্ছে, সব থেকে বড় কথা মানুষের প্রাণ চলে যাচ্ছে। আশঙ্কার জায়গাটা হচ্ছে যে মোটিভগুলো দেখুন। এক হচ্ছে বাবলা সরকারের ক্ষেত্রে রেল ইয়ার্ডের
কে মাল ওঠাবে ইত্যাদি সেটা শোনা গেল। কালিয়াচকে এলাকার দখল কার হাতে থাকবে, পঞ্চায়েত কার কথা শুনবে, নৈহাটিতে নাকি ক্ষমতা দখলের রাজনীতি, অথবা আমি যদি সরাসরি শাসক বনাম বিরোধীর দেখি, আমি বলছি তো মারাত্মক জায়গায় যাচ্ছে। দেখুন, রাজনীতিতে কিছু দুর্বৃত্ত থাকে, এটা স্বাভাবিক, মানে সাধারণত থাকা উচিত না, কিন্তু থাকে। কিন্তু তৃণমূল শাসনকালে কিন্তু দুর্বৃত্তরাই রাজনীতিকে পরিচালনা করছে। এবং মানে টাইমস অফ ইন্ডিয়াতে একটা প্রতিবেদন ছিল যেখানে দেখানো হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের যারা জয়ী হয়েছে তাদের একটা বড় অংশ তাদের ক্রিমিনাল ভয়ঙ্কর রেকর্ড, যেটা আমরা আলোচনার মধ্যে আনি না, আমরা শুধুমাত্র সাংসদের ক্রিমিনাল রেকর্ডটা আলোচনা করি। ফলে ক্রিমিনালরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, একটা বড় অংশ ক্রিমিনাল থাকে, সেখানে আপনি শান্তি কি করে প্রতিষ্ঠা করবেন? দ্বিতীয় যেটা, পুলিশ চাইলেও কি সুমনদা মানে ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? চাইলেও পুলিশ পারে? পুলিশ যদি ভালো কোনো কাজ করে, আমরা তো পুলিশকে বারবার দেখি যে মানে তাকে শাস্তি দেওয়া হয়। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, কলকাতা নির্বাচন 2016 ভালোভাবে পরিচালনা করলেন পুলিশ কমিশনার সোমেন মিত্র, তাকে কীভাবে সরানো হলো এবং তার লোকজনকে, আমি দৃষ্টিভঙ্গি যদি চেঞ্জ না করে, মানে পুলিশটাকে যদি শুধুমাত্র তৃণমূল তার ভোটের রাজনীতি থেকে দেখে, ভোট আদায়ের জায়গা থেকে পার্টি পলিটিক্সকে ব্যবহার করে এবং একই সাথে পুলিশ নিয়োগ না করে সিভিক ভলান্টিয়ার দ্বারা পুলিশ পরিচালনা করে, তাহলে এর থেকে ভালো আশা করবেন না, খারাপ আশা করবেন। আমি আসবো অনিলদার কাছে যাবো। অনিলদা, পুলিশ কোথায়? আমি খুব সিম্পল প্রশ্নটা করছি একজন নাগরিক হিসেবে। সেটা হচ্ছে, এইমাত্র রাজস্বী বলল যে কুম্ভতে আমাদের রাজ্যের পুলিশ যায়নি, পুলিশের সংখ্যার কোনো সমস্যা নেই। বেশ, আমি বলছি যে যখন তৃণমূল কর্মী নৃশংসভাবে রাস্তায় তাকে থেঁতলে মারা হচ্ছে, গুলি চলছে বলে অভিযোগ, সেখানে পুলিশ নেই। তারপর যখন বিজেপি অফিস ভাঙা হচ্ছে, সেখানে পুলিশ নেই। তাহলে পুলিশ কোথায়? আলাদা কমিশনারেট হয়েছে একটার পর একটা। এখন মাঝখানে একদিন মহামান্য আদালত, উচ্চ আদালত একদিন কমেন্ট করেছিলেন সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না কোনো একটা ঘটনায়। এখন কথা হচ্ছে কলকাতা পুলিশ থেকে বা আমাদের স্টেট থেকে অনেকে ইউএন মিশনে ডিউটি করে এসছে, আর কি পুলিশ কোথায়? সিভিক ভলেন্টিয়ার দিয়ে আগে বলতো ছাগল দিয়ে ধান চাষ হয় না, এখন তো ট্রাক্টর পাওয়ার টিলার বেরিয়ে গেছে। এখন এই সিভিক ভলেন্টিয়ার, পুলিশের একটা কনস্টেবল রিক্রুটমেন্ট করতে গেলে তার একটা ফিজিক্যাল ফিটনেস দেখা হতো, তার ট্রেনিং ছিল, তার একটা রিটিন পরীক্ষা হতো, তারপরে সে কাজ করানোর সদিচ্ছা কি আছে সেটাই তো। না 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 না, রিক্রুটমেন্ট প্রসেসটা দেখুন, আমি তো বলছি একটা বছর আমাকে আমি বলছি তখন হয়নি কিছু, তো তারা রিওয়ার্ডে কতগুলো নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় যখন চড়ছে রাজনীতির পারদ, তখন মহাকুম্ভে পুণ্যার্থীদের পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আলোচনার দাবিতে উত্তাল হল সংসদ। মহাকুম্ভে মহাবিপর্যয় এবং উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তথ্য লুকোনোর অভিযোগের আজ এবার এসে পড়ল সংসদে। লোকসভা থেকে রাজ্যসভা সোমবার উত্তাল হয়ে উঠল সংসদের উভয় কক্ষ। ওয়াকআউট করলেন বিরোধী সাংসদরা। সোমবার সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই মহাকুম্ভে বিপর্যয় নিয়ে আলোচনা চান বিরোধী সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলগুলির গলায় শোনা যায় এক সুর, কুম্ভ নিয়ে জবাব দাও। বইলে নেবে বিক্ষোভ দেখাতে থাকে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। টেবিল চাপড়ে স্লোগান দিতে থাকা অসমের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেন। শ্রী प्रद्युत बोरोदोलाई, आप प्रश्न पूछना चाहते हैं? आपको जनता ने प्रश्न पूछने के लिए भेजा ना सदन में, कि मेज तोड़ने के लिए भेजा है? अगर इसीलिए भेजा हो तो जोर जोर से मारिए। एरपर वॉकआउट करें विरोधी सांसदरा। हम लोगों के पास लगातार फोन आ रहे हैं, लोग रोते हुए पहुंच रहे हैं, उनके परिवारजन मिल नहीं रहे हैं। मैं जानना चाहता हूं कि आज तक अभी सूची क्यों नहीं जारी हुई, जो 30 हैं उनके नाम क्यों नहीं बताए जा रहे हैं? क्या हम इतने असंवेदनशील हो गए हैं कि सदन के अंदर हम उन मृतकों के प्रति, जिनकी संख्या बहुत ज्यादा है, श्रद्धांजलि भी नहीं अर्पित कर सकते? पर एक शब्द आप नहीं बोलेंगे और कारण भी नहीं बताएंगे कि आपने क्यों रिजेक्ट किया। तो साफ है कि सरकार जानबूझकर
मृतकों की संख्या छिपाना चाहती है, मृतकों के नाम छिपाना चाहती है। পোস্টমর্টেম ছাড়া, ডেথ সার্টিফিকেট ছাড়া এই অসংখ্য মানুষ, এই যে চূড়ান্ত অব্যবস্থা, এই যে চরম অব্যবস্থা, শুধুমাত্র পলিটিক্যাল গিমিক, পলিটিক্যাল স্টান, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, তো এ নিয়ে দেশের পার্লামেন্টে চর্চা হবে না তো কোথায় হবে? অন্যদিকে রাজ্যসভার বিরোধী সাংসদেরাও স্লোগান তুলে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। কুম্ভ ইস্যুতে সুর চড়ান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। मैं महाकुंभ में दिवंगत लोगों को श्रद्धांजलि देता हूं, जिन्होंने आज हजारों की संख्या में वहां पर अपनी जान दी है कुंभ मेला। ये देखो, ये मेरा अंदाज। ये सर, नहीं, ये गलत है तो आप बताइए सर। ये देखो, उसीलिए बोला ये गलत है, ये मेरा अंदाज है। अगर ये सच नहीं है तो आप बताइए क्या सच है। মাননীয় প্রেসিডেন্টের ভাষণের পরিপ্রেক্ষিতে এমনি বিরোধীরা বলার সুযোগ পাবে। মাননীয় স্পিকার তো বলেছেন আপনাদের সেখানে মহাকুম্ভ নিয়ে আলোচনা করুন, আপনাদের যা বলার বলুন। আপনারা তো বলার সুযোগ পাচ্ছেন, এবং এরকম নয় যে প্রেসিডেন্টের স্পিচ নিয়ে বললে পরে সেখানে আপনি মহাকুম্ভ নিয়ে বলতে পারবেন না। স্বাভাবিকভাবে মহাকুম্ভ নিয়ে বলুন, কোনো অসুবিধা নেই, সেখানে আলোচনা হবে। কিন্তু আমরা যখন আমাদের তরফ থেকে যখন উত্তর আসবে, তখন এক একটা করে বোম সামলাতে হবে, সেই বোম আমরা তৈরি করছি। এরই মধ্যে আবার কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেবার মতো গুরুতর অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। सबसे ज्यादा कंटामिनेटेड वाटर इस वक्त कहाँ है? कुंभ में है। उसके लिए कोई सफाई नहीं दे रहे। बॉडीज जो पानी में डाल दी गई हैं, उससे पानी कंटामिनेट हुआ है। यही पानी जो है लोगों तक पहुंच रहा है वहां। इसके ऊपर कोई सफाई नहीं दे रहे हैं और पूरा आई वॉश किया जा रहा है। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় যোগী আদিত্যনাথকে তীব্র নিশানা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। जो सोचिए करोड़ों का हिसाब किताब दे रहे हैं, वो वहां पर जिन लोगों की जान गई उनकी गिनती नहीं दे पा रहे हैं। কুম্ভের এই অ্যাক্সিডেন্টকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, আর যেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সর্বদাই করে থাকে। কিছু লোক মারা গিয়েছে, নিশ্চয়ই সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। মৃত্যু নিয়ে এইভাবে রাজনীতি করার খেলা অন্তত তৃণমূল কংগ্রেস বা সেই দলগুলো বন্ধ করুক, বরঞ্চ সহানুভূতির সাথে সরকারের পাশে দাঁড়াক। প্রশাসন বারবার বলেছে যে একটি পুরো বছর ধরে তারা ভিড় সামলানোর প্রস্তুতি নিয়েছে। আমি ঠিক এইখানে আসব পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থদা, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে আপনার অসংখ্য গবেষণা আছে, এবং এইবারও যোগী প্রশাসনের তরফে আগে যাওয়ার একটা নিমন্ত্রণও ছিল টেকনিক্যালিটিসের জন্য। আমি বলছি, একদিকে কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন করা হয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে একটা হিউজ হাইপ করা হয়েছে, সেটার মধ্যে অন্যায় কিছু নেই। কিন্তু উত্তরপ্রদেশি পুলিশ, যাবতীয় কেন্দ্রীয় বাহিনী, এমনকি আশেপাশের রাজ্যগুলো থেকে বাড়তি পুলিশ ছিল। অর্থাৎ ম্যান পাওয়ারের যে কোনো ঘাটতি ছিল তা নয়, ফান্ডের ঘাটতি ছিল তা নয়। তাহলে কোথায় খামতিটা থেকে গেল? এত কিছু হওয়া সত্ত্বেও এতগুলো মানুষের প্রাণ গেল কেন? আমাদের দেশে ভিড়ের চাপে মারা যাওয়া, যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তার মধ্যে ৭৯% মৃত্যু হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে। ফলে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে যে অনেক বেশি, আমি বলবো আমাদের কাছে কি বলবো, সেন্সিটিভ একটা অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয়। ৩, আপনি এবারের মেলা অন্য মেলার চাইতে কোথায় আলাদা পরিকাঠামোর দিক থেকে যদি দেখেন, যে এবার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড ফেয়ার বলতে যা বোঝায়, এবারের মেলার প্রস্তুতি তাই তারা নিয়েছিল। অর্থাৎ আপনার নাম্বার অফ ক্যামেরাস, ড্রোন সব ইউজ করেছে, কিন্তু আলটিমেটলি এইমাত্র অঙ্কিত দেখাচ্ছিল যে অ্যাম্বুলেন্স পায়নি। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যেটা বললেন সেই তথ্যটা আরো ইন্টারেস্টিং, যে যেখানে আমরা স্টুডিওয়ে বসে ঠিক করতে পারছি যে ঘাটগুলোতে ডিস্ট্রিবিউট করে দিলে আসলে এই ক্রাউডটা কমে, সেখানে দাঁড়িয়ে ৩-৪টে ঘাটে ক্রাউড বাড়ছে, এবং এটা প্রত্যাশিত দিনে বাড়ছে, প্রত্যাশিত সময়ে বাড়ছে, আবার সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ক্রাউড ডেন্সিটি আমরা জানি যে কতটা ক্রস করলে পরে সেটা হচ্ছে বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে। ফলে এই গোটা জিনিসটা যদি কন্ট্রোল রুমে ধরা পড়ে, তারপরে দাঁড়িয়েও কেন ফেল করছে এই প্রশ্নটা দিতে হবে, কারণ সেই ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেওয়ার লোক কি কেউ ছিল না?
এটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আমি সুমন আপনাকে বলছি যে ভিড় বিভিন্ন রকম হয় এবং ভিড়ের বৈশিষ্ট্য অনুযায়ী আসলে অ্যাকশন প্ল্যানগুলো ঠিক হয়। বইমেলার ভিড় একরকম, রথযাত্রার ভিড় একরকম, হাওড়া স্টেশনের ভিড় একরকম, আপনি যদি বলেন কুম্ভ মেলার ভিড় আর একরকম। ফলে এই ভিড় এবং এই ভিড় যখন মুভ করতে থাকে, এমন স্ট্যাটিক ভিড় এবং মুভেবল ভিড়, একদল মানুষ যখন হাঁটছে, দৌড়াচ্ছে, আতঙ্কে হোক, স্বাভাবিক ছন্দে হোক, তখন কিন্তু তার যে ম্যানেজমেন্ট পদ্ধতি সেটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট এবং এটা পুলিশের অজানা নয়। 10 দিনের মধ্যে অভ্র প্রথমে আগুন লাগলো, তারপরে এই মারাত্মক ঘটনা, এ তো ডবল ইঞ্জিন মনে হচ্ছে লাইনচ্যুত হলো। সুমনদা, ওই জায়গাটাতে 25টা সেক্টর করা হয়েছে এবং এক একটা সেক্টরে 100টার উপরে ক্যাম্প রয়েছে। এক একটা ক্যাম্পে কিন্তু 80 থেকে 100টা তাঁবু রয়েছে। বিভিন্ন সংস্থা সেই তাঁবুগুলো তৈরি করেছে এবং প্রত্যেক কটা ক্যাম্পে কিন্তু রান্না করার জায়গা, স্যানিটেশনের যা যাবতীয় দরকার লাগে, তার সঙ্গে অ্যাম্বুলেন্স, সব কিছু উপস্থিত। এবার আপনার কথা ধরেই আমি বলি, আপনি বললেন না, তুমি যা বললে সব তো আমরা প্রত্যেকে জানি, ঘোষণা করা হয়েছে। আমি একটু বলি, আপনি বললেন যে আজকে মৌনী অমাবস্যার সময় প্রায় 10 কোটি লোক ওখানে স্নান করতে গেছেন, তাই তো? তার সঙ্গে আপনি এটাও বললেন যে ভিআইপি কালচার চলছে, আপনি পাশাপাশি তুলে ধরছেন। এবার একটা দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। এবার সেটা নিয়ে এই যে জল্পনা করা হচ্ছে বা বিভিন্ন রকমের এরকম তথ্য তুলে ধরা হচ্ছে, যেগুলোর ফাউন্ড করার জন্য কোনো, তার জন্য কে যায় জানো? যোগী আদিত্যনাথ। না, কেন আমি বলছি না, জল্পনার কোনো অবকাশই থাকতো না যদি স্বচ্ছতার সঙ্গে যোগী প্রশাসন একদম, আমি বলে দিচ্ছি 16 ঘন্টা ফিগার লুকোনো হয়েছে, আমি বলে দিচ্ছি এইভাবে কার্পেটের নিচে ফিগার লুকোনো হয়েছে। ভিআইপি কালচার নিয়ে কথা বলা হচ্ছে, তো প্রত্যেকবার 4টে লেন থাকে ভিআইপিদের জন্য, এবার সেটা কমিয়ে 2টো লেন করা হয়েছে। এটা তো একবারও বলা হচ্ছে না, তারপরে ভিআইপি কালচারের কথা বলা হচ্ছে। একবার না, ইস্যুটা তো 2টো লেন নয়, যে একজন ভিআইপির পেছনে কজন পুলিশ রাখা হয়েছে। সুমনদা, একটা দুর্ঘটনা হয়েছে, আমি বারবার বলছি, অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটা স্পেসিফিক ফ্রেম অফ টাইমে যদি কোটি কোটি মানুষ মনে করেন, পুণ্যার্থী মনে করেন যে আমি এই সময়টাতেই যাব পুণ্য লাভ করতে, ওই সময়টাতেই স্নান করতে যাব, তখন সেই জন্যই তো মহাকুম্ভ। ভেরি আনফরচুনেট। আরে না, আমি অভ্রকে বলছি না, আনফরচুনেট বললে হবে না। সেটা হচ্ছে সবাই জানে যে মৌনী অমাবস্যা সহ 6টা দিনে পুণ্য স্নান হয়। হেলিকপ্টার করে কথা বলা, কোথায় ভিআইপি কালচার? প্লেনে করে 30টা লোক বেশি গেছে নাকি? আজ 10 বছর ধরে তাদের একাধিক সাংসদ গেছেন, একাধিক মন্ত্রী হয়েছেন, কারো মনে হয়নি সরকারকে বলি যে গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা হোক, কেউ বলেননি। এরা এতটাই বাঙালি বিরোধী। এইখানে আপনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখালেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে মৃত্যু মিছিল হয়েছে তাকে তিনি টার্ম করলেন কি রুকাওয়াটে, মানে সামান্য কিছু বাধা বিঘ্ন হয়েছে, মানুষ মারা গেছে, যা কই রুকাওয়াট এটা হয়েছে। কোথাও যেন আমার মনে হলো তিনি এটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক বাবা একটা ঘটনা তো ঘটলো। আমরা তো দেখেছি এই মহাকুম্ভকে কেন্দ্র করে আদিত্যনাথ মহাশয় মোদির পর আমি, এই যে প্রতিযোগিতায় অমিত শাহকে কতটা পেছনে ফেলা যায়, পারলে মহামতি মোদিকে সরিয়ে দিয়ে যদি আমি আসতে পারি, সেই রেসে তিনি নেমেছিলেন। এটা কিরম হলো জানো তো, লিপ রিডিং কিংবা বডি ল্যাঙ্গুয়েজ রিডিং হয়ে যাচ্ছে। কোনো বডি ল্যাঙ্গুয়েজ রিডিং না, আপনি ঘটনায় যান। গোটা মহাকুম্ভ জুড়ে এতদিন অবধি বিজেপির সরকারের তরফ থেকে যেখানে যা হয়েছে, রাম মন্দিরের উদ্বোধন থেকে শুরু করে যেখানে যত ঘটনা, মোদি 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 মোদি। আমি বলছি, তুমি যেহেতু গঙ্গাসাগরের কথা বলছো, গঙ্গাসাগরও স্পেসিফিক্যালি তারিখ দিয়ে বলছি, 2017 সালের 15ই জানুয়ারি 6 জন মারা গেছিলেন। সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল ঠান্ডায় মারা গেছেন, একেবারে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছিল পদপিষ্ট হয়ে মারা গেছেন এবং ক্ষতিপূরণ ঘোষিত হয়ে গেছিল। সুতরাং একটা ঘটনার 2টো ভার্সান, এই তো আমরা অভ্যস্ত। এইখানে তো হয় ধরে নিলাম দুটো বিবাদমান দল যারা একে অপরের বিরোধী, তারা দুটো ভার্সান দিচ্ছে, আমি মেনে নিলাম। কিন্তু দুটো ভার্সানে কোনোটাই 6টা লোকের প্রাণ আর ফিরে আসবে নিশ্চয়ই, একদমই আসবে না। এখানে তো কোনো দুটো ভার্সান নেই, এখানে তো ডবল ইঞ্জিন। এখানে তাহলে 16 ঘন্টা কেন লাগলো? 70 বছর আগে কুম্ভে পদদলিত হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়। বিরোধীরা বলেন যে 1000 ছাড়িয়েছিল। সংখ্যা গোপন করার যে প্রবণতা সত্যি কিন্তু তখন ছিল। সাংবাদিকদের গালিগালাজ করা হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী, ইতিহাস থেকে ইরেজার দিয়েও যেটা মুছে ফেলা যায় না, গোবিন্দ বল্লভ পন্ত, জওহরলাল নেহরুর অত্যন্ত প্রিয়পাত্র, তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে NN মুখোপাধ্যায় তার নাম, গালিগালাজ করেছিলেন। যে শব্দগুলো বলেছিলেন সেটা আমি ক্যামেরার সামনে এখন বলতে পারছি না। কংগ্রেসের অফিসিয়াল ভার্সান ছিল কিছু ভিক্ষুকের মৃত্যু হয়েছে এবং কি করে
ফটো কিসনে উঠায়া, এই যে ছবিগুলো দেখালাম ইতিহাসের পাঠ, ফটো কিসনে উঠায়া, কে ছবি তুলেছেন, এই নিয়ে হইচই পড়ে গেছিল। আজকে কংগ্রেস যথার্থ করছে, এই ঘটনা সত্যি হলে তীব্র প্রতিবাদ করা উচিত, সংবাদ মাধ্যমের তরফ থেকে করা উচিত তো বটেই। তারা বলছেন যে ভিডিও ডিলিট করার চেষ্টা হয়েছে আজ মহাকুম্ভে যারা এই ঘটনার পর ছবি তুলতে গেছিলেন। কিন্তু আমি বলছি খুব ইন্টারেস্টিং সৌম্য, হ্যাঁ, এটার আজ থেকে এত বছর আগে, 70 বছর আগের একটা ঘটনা, আজকে তার একটা, আমি আবার বলছি যে হয়তো স্কেল সংখ্যা মাপার জায়গায় নয়, কিন্তু কোথাও একটা পুনরাবৃত্তি হলো। ট্র্যাজিক পার্টটা হচ্ছে আমরা ঘটনা থেকে কি শিক্ষা নিই? না, প্রথমে আমি বলি যে আপনি যেটা দেখিয়েছেন যেটা সত্য সেটা সত্য, সত্যকে আড়াল করার বিষয় নয়। আমি বলছি প্রধানমন্ত্রী এই আনন্দবাজারের পেপারটার কথা জানতেন না, হয়তো টেলিপ্রম্পটারে সেটা ছিল না, তাই বলেছেন হয়তো, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার কথা হচ্ছে দেখুন, ওই ব্যাপারটা হচ্ছে টেলিপ্রম্পটারে তো সব আসে না, তো তাই আনন্দবাজারের এত বড় খবর উনি দেখেননি। এখন বিষয়টা হচ্ছে আপনি বলছেন যে এখন উই ক্যানট কম্পেয়ার চক উইথ চিজ। হ্যাঁ, ঘটনা তো ঘটেছে, অস্বীকার করা তো কোনো জায়গা নেই। 180 কোটি টাকার বাজেট দিয়ে শুরু করা পণ্ডিত নেহরু, সেই সময় ভারতবর্ষের কী অবস্থা ছিল, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কী ছিল, দেশটা কোথায় ছিল, একটা আলপিন পর্যন্ত তৈরি হতো না। আমি এই বিষয়ে যাচ্ছি না আজকে, আমার সময় প্রায় 2 মিনিটের মতো। আমি বলছি যে আজকের ঘটনা আমরা তো অতীত থেকে শিখি, ভুল ভ্রান্তির মধ্যে থেকে শিখি। আজকে বলুন তো, আপনি উত্তমপ্রদেশ বলছেন, এই যে বোল বচ্চন সরকার মানে শুধু বলছে, আজকে ধরুন এই ঘটনাটা ঘটতো না, একেবারে নিপুণ, একেবারে সুন্দরভাবে এই মহাকুম্ভ মেলা শেষ হয়ে যেত। আপনি এই শোটা করতে পারতেন, বা সারা ভারতবর্ষ দেখতো যে প্রধানমন্ত্রী বিরাট বড় ভাষণ দিচ্ছেন, তার বড় ছবি, তার পাশে যোগীজি, একেবারে মানে বিরাট হই হই। উত্তমপ্রদেশের একেবারে ডবল ইঞ্জিন সরকার, এখন এই ডবল ইঞ্জিনের যে এখন ইঞ্জিন মার্কা সর্ষের তেল শেষ দিয়ে ইঞ্জিন চালিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে না। আপনি এই কথা বলছেন। আপনি করোনার সময় দেখেছিলেন যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ, করোনার সময় যে যমুনার পরে যে আপনারাই দেখিয়েছেন, আপনাদের ছবি দেখিয়েছে যে লাগাতার লাশ লাগাতার জ্বলছে, সে ছবিগুলো মনে আছে আপনার? আজকে যারা মনে আছে, ওই জন্যই তো সংশয়টা এবং প্রশ্নটা উঠছে সৌম্য, যে প্রশ্নটা কিন্তু মৃত্যু নিয়ে তো বটেই, কিন্তু মৃত্যুর সংখ্যা গোপন করা নিয়ে, আমি বলছি, অর্থাৎ শাসকের প্রবণতা এটা, মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো। খারাপ তো, আমি তো বলছি না হলে কি হতো, না হলে কি সিচুয়েশন হতো, আর হলে কি হচ্ছে। আমি বলছি যে 16 ঘন্টা পরে প্রেস কনফারেন্স করে পুলিশের আধিকারিকরা বলছে 30 জনের মৃত্যু হয়েছে, এখনো আমরা জানি না। 16 ঘন্টা পরে এটা কি একটা রেসপন্সিবল সরকারের কাজ হতে পারে? রাজনীতি চলছে, কিন্তু যে মানুষগুলো পুণ্য স্নানে গিয়ে প্রিয়জনকে হারিয়ে ফেলেছে তাদের হয়রানি শেষ হচ্ছে না। ডেথ সার্টিফিকেট নেই, যোগীরাজ্যে হয়নি পোস্টমর্টেম, অভিযোগ মৃতদেহের চালানের কপিটুকুও হাতে দেওয়া হয়নি, বলা হয় ছবি তুলে নিন। কলকাতা পুরসভার তরফেও মেলেনি ডেথ সার্টিফিকেট। এই পরিস্থিতিতে আতান্তরে পড়েছেন কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের বাসিন্দা সুরজিৎ পোদ্দার। 28 জানুয়ারি বিকেল 3টে আজমের এক্সপ্রেস থেকে প্রয়াগরাজে নামেন, 6:30টায় পৌঁছে যান মেলার মাঠে। মাসি, দিদা, মার এই সেলফিটা দেখলে এখনো আটকে ওঠেন সুরজিৎ। মাত্র 24 ঘন্টায় জীবনটা এমনভাবে বদলে যেতে পারে ভাবলেই অবাক লাগে। তাঁবুতে ঘুমোচ্ছিলেন, মাইকে ঘোষণা শুনে 28 জানুয়ারি রাত 12:30টায় মৌনী অমাবস্যার শাহী স্নান করতে যান। ঠিক 15 মিনিটের মধ্যে আচমকা হুড়োহুড়ি শুরু। সুরজিৎ পোদ্দারের দাবি, রাত 1:45 নাগাদ স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে। পুলিশ ও অ্যাম্বুলেন্স আসতে আসতে তখন রাত 2:30। রাত 3টে এক অস্থায়ী হাসপাতাল সুরজিৎ পোদ্দারের মা বাসন্তী পোদ্দারকে মৃত বলে ঘোষণা করেন। মহাকুম্ভে এসে এই দুঃসহ যন্ত্রণা অভিজ্ঞতার এখানেই শেষ হয়। সুরজিৎ পোদ্দারের দাবি, ভোর 5টা নাগাদ মতিলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বাসন্তী পোদ্দারের মৃতদেহ। সেখান থেকে দেওয়া হয় এই চালান, তাও চালানের কপিটুকুও হাতে দেওয়া হয়নি। অভিযোগ, বলা হয়েছিল ছবি তুলে নিতে। এতগুলো দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারিভাবে মার ডেথ সার্টিফিকেট পাননি তার ছেলে। কোনো ডকুমেন্ট ছিল না, একটা জাস্ট কপি দিয়েছিল ওখানকার কলেজের, ওই জাস্ট ছবি তুলে নিয়েছিলাম আমি একটা। সেই মা 29 তারিখ মারা গেছে, সেইটুখানি। সার্টিফিকেট বলছে 7-10 দিনের মধ্যে পাঠিয়ে দেবে, বললো থানাতে পাঠিয়ে দেবে, গল্পগুনি থানাতে। 30 জানুয়ারি মায়ের মৃতদেহ নিয়ে কলকাতায় পৌঁছন। এবার বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জানায় গল্ফ গ্রিন থানাকে। এরপর দেহ পাঠানো হয় কাঁটাপুকুর মর্গে। সেখানে ময়নাতদন্তের পর ডিসপোজাল অর্ডার দেওয়া হয়, যেখানে মৃত্যুস্থল হিসেবে উত্তরপ্রদেশের কুম্ভ মেলা লেখা হয়। 31 জানুয়ারি এই কাগজ কেওড়াতলা শ্মশানে জমা দিয়ে শেষকৃত্য করা হয়।
মৃত বাসন্তী পোদ্দারের পরিবারের অভিযোগ, কেওড়াতলা শ্মশানে জন্ম মৃত্যু পোর্টালে মায়ের তথ্য আপলোড করতে গেলে মৃত্যুস্থল কুম্ভমেলা অথবা প্রয়াগরাজ সিস্টেমে নিচ্ছে না, ফলে সেখান থেকেও ডেথ সার্টিফিকেট পাননি তারা। এই পরিস্থিতিতে প্রয়াগরাজ থানার এক সাব ইন্সপেক্টর তাদের ফোন করে পোস্টমর্টেম রিপোর্ট পাঠাতে বলেছেন। কালকে দুজন ফোন করেছিল, ওখানকার এসআই ফোন করেছিল আসফেনি বলে একজন, আর ওখানকার যে কনস্টেবল আমাদের সাথে গাড়ি নিয়েছিল সেও নিয়ে গেছেন, বডি নিয়ে গেছেন। তার এগেনস্টে আপনি এখানে পিএম করা হয়েছে, পোস্টমর্টম করা হয়েছে, তার কপি চাইছিল। আমি তো বলছি ওনার দিয়ে কোনো ডকুমেন্ট দিন, আপনি তো ডেথ সার্টিফিকেট দেননি, কিছুই দেননি, বলে সব পেয়ে যাবে। মৃতদেহ যখন আসে তখন একটাই লেখা হয়, থানার যে থানাকে যে কমিউনিকেশনটা করা হয় সেখানে বলা হয় যে এরকম একটা এই ডেসক্রিপশনে একটা মৃতদেহ এসছে, অমুকজন নিয়ে এসছেন, মানে এসকর্ট যদি করে থাকেন কেউ সেগুলোর ক্ষেত্রে বলে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে ইউ টেক নেসেসারি অ্যাকশন টু অ্যাসার্টেন দ্য কজ অফ ডেথ। সাধারণ মানুষের হেনস্থার কথা মেনে নিয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কাউকে ডেথ সার্টিফিকেট দেয়নি, এখানে আবার একবার করে পিএম করতে হচ্ছে, করে নিয়ে তবে ডিসি দিতে হচ্ছে। সৎকার করে আমরা যে ক্রিমিনেশন সার্টিফিকেটটা দিচ্ছি আফটার পিএম, এটা একটা বড় হ্যারাসমেন্ট। মানুষের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত যে কি হচ্ছে কি। কুম্ভ মেলার ঘটনা কার্যত বেআব্রু করে দিল কিভাবে ব্যবসা চলে এবং সমস্ত তথ্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাকে বেআব্রু করে দিল। 40 কোটি মানুষের আহ্বান জানিয়ে 4 কোটি মানুষের ব্যবস্থাপনা নিয়ে একটা শর্টকাট চলছে এবং সেখানে প্রতিদিন আগুন লাগছে, স্ট্যাম্পেড হচ্ছে, মারা যাচ্ছে। যেদিনের ঘটনা সেদিন 100 তো বেশি বটেই, কত মারা গেছেন কেউ জানে না, তথ্য গোপন। প্রত্যক্ষদর্শী বাংলার মানুষ তিনি বলছেন মানে কার্যত চাপা দেওয়া রয়েছে মৃতদেহের স্তূপ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন কুম্ভে একেবারে গোটা রাজ্যটাই চলে গেছে, কিছু লোক মারা গিয়েছে। নিশ্চয়ই সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, যে প্রান্তেরই সে লোক হোক না কেন। অতএব তাদের যে মৃত্যু হয়েছে তার জন্য সরকার উপযুক্তভাবে সমস্ত কিছু দেখছে। আর কুম্ভে মহাবিপর্যয়, অসংখ্য মানুষের মৃত্যু, ভিআইপিদের বাড়তি সুযোগ সুবিধা দিতে গিয়ে সাধারণ মানুষের দিকে যথাযথ নজর না দেওয়ার অভিযোগ থেকে মৃতের সংখ্যা লুকোনোর মতো ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ যোগী আদিত্যনাথের সরকার। আর এরই মধ্যে সেই উত্তরপ্রদেশেরই অযোধ্যার বুকে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এক তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে অত্যাচার করে খুনের অভিযোগ। पूरा ब्लेड उलेट मारा हुआ है, मुंह में आँख वाँख फोड़ दिए उसके, डंडा भी डाल दिए। ভয়াবহ, পৈশাচিক, নৃশংস যোগী রাজ্য অযোধ্যায় ফের হাড়হীন ঘটনা। হাত পা ভেঙে, চোখ উপড়ে, লাঠি দিয়ে অত্যাচার করে, ব্লেড চালিয়ে নৃশংসভাবে খুন করা হলো 22 বছরের দলিত তরুণীকে। উঠল ধর্ষণ করে খুনের ভয়ঙ্কর অভিযোগ। लम्बी लहास मिली थी, वो बंधे हुए, वो भी बंधी हुई बिना कपड़े के, हाथ पैर सब टूटा हुआ उसका, पूरा ब्लेड उलेट मारा हुआ है, मुंह में आँख वाँख फोड़ दिए उसके, डंडा भी डाल दिए थे। পরিবারের দাবি, 30 জানুয়ারি রাতে ভগবত কথা শুনতে গিয়েছিলেন তরুণী। রাত 10টা 11টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির কাছেই কোতোয়ালি গ্রামে একটি খাল থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল, মুখে ও শরীরে অজস্র ব্লেডের আঘাত, উপড়ে ফেলা হয় চোখ, ভেঙে দেওয়া হয় হাত পা, শরীরে লাঠি ঢুকিয়ে চলে নির্যাতন। পরিবারের দাবি, অভিযোগ জানালেও পাত্তাই দেয়নি পুলিশ। बहन गई थी भागवत देखने, रात में 11 बजे से वो घर पे आई ही नहीं थी, छानबीन नहीं की थी, सिर्फ फोटो लेके चले गए। অযোধ্যার মিল্কিপুর বিধানসভা কেন্দ্র ফৈজাবাদ এলাকার মধ্যে পড়ে। এখানকার বিধায়ক সমাজবাদী পার্টির নেতা অবদেশ প্রসাদ লোকসভা ভোটে জিতে ফৈজাবাদেরই সাংসদ হয়েছেন। তার ছেড়ে যাওয়া আসনে বুধবার বিধানসভা উপনির্বাচন। তার আগে দলিত তরুণীকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন অযোধ্যার সাংসদ। हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो, मोदी के सामने हम बात रखेंगे। न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे।
অযোধ্যার বুকে এক দলিত তরুণীকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠার পর বিজেপিকে বহুজন বিরোধী বলে নিশানা করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, যদি প্রশাসন নির্যাতিতার পরিবারের অভিযোগ শুনত তাহলে হয়তো মেয়েটি বেঁচে যেত। এই ঘৃণ্য অপরাধের জন্য আরও এক মেয়ের জীবন শেষ হয়ে গেল। আর কত পরিবারকে এভাবে কাঁদতে হবে, যন্ত্রণা পেতে হবে। বহুজন বিরোধী বিজেপি সরকারের শাসনে বিশেষ করে উত্তরপ্রদেশে দলিতদের বিরুদ্ধে নৃশংসতা, অন্যায়, খুন লাগাতার বেড়েই চলেছে। যোগী সরকারকে বিঁধে সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। जो लोग अपनी बेटी को ढूंढने निकले, पुलिस से लाश मिली और लाश से पहले उस बेटी के वस्त्र मिले और जिस हालत में उस बेटी के साथ जो हुआ कोई देख नहीं सकता, वो तस्वीरें उसके बारे में जानकारी नहीं कर सकता है। स्वाभाविक है एक पिता, एक भावुक व्यक्ति जिसका इतना लंबा सफर राजनीति का रहा हो, अगर परिवार के लोगों का दुख समझ करके अगर उन्हें रोना आ गया, दुख हो गया उन्हें। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির তৈরির পর সেই প্রসঙ্গ তুলে 2024-এর লোকসভা ভোটে জোর প্রচার চালিয়েছিল গেরুয়া শিবির। যদিও অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফৈজাবাদেই পরাজিত হয় বিজেপি। সেই অযোধ্যায় এবার দলিত তরুণীকে ধর্ষণ খুনের অভিযোগ সামনে আসতেই যোগী সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। যখন এত তীর্থযাত্রী আসবে ওখানে আর এত জায়গা করা হয়েছে তীর্থের জন্য, তখন দাঁড়িয়ে পুলিশের আরও বাড়তি নজরদারি ওটা আশা করা যায়। যখন ভিভিআইপিরা যায়, প্রতিদিন তো প্রায় দর্শনে যায় ভিভিআইপিরা, ভিভিআইপি ছানাপোনারা, তখন ব্যাপক পুলিশি বন্দোবস্ত থাকে, কিন্তু মেয়েদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, বিজেপির শাসনে উত্তরপ্রদেশ ভয়, নৃশংসতা, অন্যায়ের ভূমি হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কোথায় আপনার আইন শৃঙ্খলা, কোথায় আপনার ভণ্ড বেটি বাঁচাও প্রকল্প? খুব অন্যায় হয়েছে, খুব নরকীয় ঘটনা, যেখানে মানুষে তার অযোধ্যা তারা একটা এমন তৈরি করেছিল যেন মনে হচ্ছে যে ওটা মেন ধর্মীয় স্থল, সেখানে এইরকম ঘটনা, এটা খুবই নিন্দনীয়। তফাৎ হচ্ছে উত্তরপ্রদেশে খুনিকে ধরা হয়, তার বিচার হয়, তার সাজা হয়, আর পশ্চিম বাংলায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে, প্রকাশ্যে খুনি ঘুরে বেড়ায়, কেউ তাকে গ্রেপ্তারও করতে সাহস পায় না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। এটাই হচ্ছে বাংলার সাথে ওর তফাৎ। দলিত তরুণীকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেছেন উত্তরপ্রদেশের মহিলা কমিশনের সদস্য প্রিয়াঙ্কা মৌর্য। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। তারই মধ্যে অযোধ্যার বুকে নৃশংস ঘটনা। বাংলা থেকে উত্তরপ্রদেশ বারবার প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই প্রেক্ষাপটেই ফের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবার। মেয়ের ধর্ষণ খুনের উপযুক্ত তদন্ত চেয়ে পরিবারের তরফে যে মামলা করা হয়েছিল তা হাইকোর্টে ফেরানোর আবেদন জানিয়েছেন তারা। যেভাবে ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনে প্রচুর ফ্ল রয়েছে এবং সেই ফ্লগুলোকে দেখে বোঝা যায় যে খুব ইন্টেনশনাল আর মোটিভেটেড ক্যালকাটা পুলিশ এবং সিবিআই এরা দুজন যৌথভাবে এই জিনিসটা করছে। বোথ সিবিআই অ্যান্ড ক্যালকাটা পুলিশ আর প্যারটস ইন এ কেজ। তাদেরকে দিয়ে যা বলানো হচ্ছে, যা করানো হচ্ছে, সেগুলোই করছে। স্নিফার ডগ গেছিল, স্নিফার ডগ গিয়ে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য স্নিফার ডগ, সে কোনো কিছু বার করতে পেরেছে না পারেনি, কোনো কিছুই সিবিআই চার্জশিটে তার উল্লেখ করেনি। ইট ইজ বিকামিং পালপেবলি ক্লিয়ার যে এটাকে সাপ্রেস করার চেষ্টা করা হচ্ছে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তারপরই ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফাঁসি চেয়েছে সিবিআইও, কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার দাবি ফাঁসি নয়, খুঁজে বার করা হোক বাকি দোষীদের। ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই এর তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা বাবা। ব্যাপারটাকে সামনে আনার জন্য যে চেষ্টা উনি করেছেন, সেটাকে আরও কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়। শুধু একটা সঞ্জয়কে ফাঁসি দিয়ে
ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যাবে না। এর মধ্যে অনেকে যুক্ত আছে। সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের নতুন করে আবেদন দাখিল করতে বলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাকারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে সেটা হলফনামা দিয়ে বলতে হবে, তাই ভালো হবে এই আবেদন প্রত্যাহার করে নতুন করে মামলা করা। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী সর্বোচ্চ আদালতকে জানান, শিয়ালদা আদালত এই মামলায় রায়দানের আগেই তারা এই মামলা করেছিলেন। আদালতে উপস্থিত সিবিআই এর আইনজীবী তুষার মেহতা বলেন, মামলাকারীর আবেদনে যেসব প্রশ্ন তোলা হয়েছে তার সব উত্তরই তাদের কাছে রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে তা অভিযুক্তের পক্ষে চলে যাবে। প্রধান বিচারপতি বলেন, এই মামলা কলকাতা হাইকোর্টেও বিচারাধীন রয়েছে। তিনি জানতে চান, মামলাকারী কি নতুন করে আবেদন করবেন, না সর্বোচ্চ আদালত এই মামলা এখানে বন্ধ করে দেবে, মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেবেন কিনা জানতে চান প্রধান বিচারপতি। উত্তর জানানোর জন্য নিহত চিকিৎসকের মা বাবাকে সময়ও দেন তিনি। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে মামলা ফেরানোর আর্জি জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল নিহত চিকিৎসকের পরিবার। তারা তো হতাশ, তারা তো বুঝতে পারছেন যে আইনে কোনো শাসন নেই। সিবিআই করুক আর রাজ্য পুলিশ করুক, মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপরে দাঁড়িয়ে আছে রাজ্য পুলিশ, তার উপরেই দাঁড়িয়ে আছে সিবিআই। অথচ সবাই বুঝতে পারছেন একজনের কাজ এটা নয়। ফলে একজনকে ফাঁসি দিয়ে বাকিদেরকে পাশ করিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়া, এই যে মনোভাব, এটা গোটা রাজ্যের সবাই বুঝতে পারছেন। আপনারা কি সঞ্জয় রায়কে মুক্ত করে দিতে চান? আপনাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে, সিবিআই তদন্ত করেছে, শাস্তি হয়েছে, তার বদলে আপনারা যেটা করছেন, আপনাদের বক্তব্য বিবৃতি সকাল বিকেল বদলায়, কেন এই জিনিসটা আপনারা করছেন দয়া করে বিবেচনা করে দেখুন। যার জন্য সারা ভারত নয় সারা বিশ্ব রাস্তায় নেমেছে, তো তার বাবা মা চাইবে না যে বিচার হোক, উপযুক্তভাবে বিচার হোক, দোষীদের শাস্তি হোক? কিন্তু সত্য কথা, বিচার কিন্তু হয়নি। উই ওয়ান্ট জাস্টিস যে ধ্বনি সারা বিশ্ব জুড়ে উঠেছিল, সেই ধ্বনি কিন্তু এখানে এসে স্তব্ধ হয়ে গেছে। অতএব নির্যাতিতা বা নিহতার মা বাবা যে আবার বিচার চাওয়ার যে আবেদন করছে, তাতে আমি কোনো অন্যায় দেখি না। নিহত চিকিৎসকের পরিবারের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির অনুমতি দেওয়া হোক। এবিপি আনন্দ।